আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ ইয়ানুর রহমান। ওনার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানার ধূপখালী গ্রামে। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন এটি ওনার নানির মুখ থেকে শুনেছেন। ওনার নানির বর্তমান বয়স 100 বছরের কাছাকাছি। এই ঘটনাটির সাক্ষী হয়ে উনি আজও জীবিত আছেন এবং অনেকের কাছেই এই ঘটনাটি এখনো শেয়ার করেন। ঘটনাটার সময়কাল মুক্তিযুদ্ধের ঠিক পরপর। ঘটনাটি ঘটেছিল এই ইয়ানুর রহমান ভাইয়ের নানার সাথে, আর এটার বেশ কিছু অংশ নানির সাথেও ঘটেছিল। ঘটনা যেই রাত্রে থেকে মূলত শুরু হয়, ওই দিন সন্ধ্যায় নানা বাড়িতে ফেরত আসেন। উনি সাধারণত সন্ধ্যার দিকেই আসতেন আর কি, সন্ধ্যার একটু আগে আগেই বেশি আসতেন, মাঠের কাজ শেষ করে যেহেতু কৃষিকাজ করতেন। তো নানি মাগরিবের নামাজ পড়ে বেশ কিছু দোয়া কালামও পড়ছিলেন। দোয়া কালাম পড়ে ঘরের বাইরে আসেন বারান্দায়। তো এসে দেখেন নানা বারান্দায় বসে আছেন, মুখে হাত দিয়ে খুব চিন্তাগ্রস্ত অবস্থায় তিনি বসে আছেন। তো নানি পেছন থেকে ডাকছেন যে এই তোমার কি হলো, বসে আছো কেন, ঘরে আসো। তো উনি কোনো উত্তর দিচ্ছেন না, মানে একভাবে বসে আছেন। তো পেছন থেকে গিয়ে উনি হালকা করে একটু ধাক্কা দেন, এই কি হলো, তোমাকে ডাকছি তো শোনো না। তখনই একদম ধর্মর করে ওঠেন, মানে চমকে ওঠেন খুব মারাত্মকভাবে, মানে উনি গভীরভাবে কোনো কিছু চিন্তা করছিলেন। তো ওনার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ ছিল। তো নানি যখন নানাকে জিজ্ঞেস করলেন যে ঘটনাটা কি, এভাবে আটকে উঠলে কেন, তখন নানা বলেন যে উনি কাজ শেষ করে বাড়িতে ফিরছিলেন। তো উনি মাঠের কাজ শেষ করে বাড়িতে যখন ফিরছিলেন, প্রতিমধ্যে একটি জঙ্গলের মতো আছে, মেঠো পথ, ওই জঙ্গলের মধ্য দিয়ে মানুষজন আসা যাওয়া করে। তো উনি যখন জঙ্গলের ভিতর দিয়ে আসছিলেন তখন হঠাৎ করে দেখেন দুটো বিড়াল ওনার পথ আগলে দাঁড়িয়ে আছে। বিড়াল দুটো ওনাকে খুব ভালো করে দেখছে, মনে হচ্ছে বিড়াল দুটো আতঙ্কে আছে। এদিকে নানা উনি ওই বিড়াল দুটোকে পাশ কাটিয়ে আসার চেষ্টা করতে পারতেন যদিও, কিন্তু উনি দেখলেন বিড়াল দুটো তার পথ আগলে দাঁড়িয়ে আছে। উনি স্বাভাবিকভাবেই বিড়াল দুটোকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকেন। যখন বিড়াল দুটো সরছিল না তখন নানা একটা মারাত্মক কাজ করে বসেন। সেটা হলো ওনার হাতে একটা কোদাল ছিল, এই কোদালটা একটা বিড়ালের দিকে ছুঁড়ে মারেন, আর এই কোদালের ধারালো অংশটা গিয়ে একটা বিড়ালের মাথায় গিয়ে লাগে। ওই বিড়ালটা তো যন্ত্রণায় ছটফট করতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপরে অন্য যে বিড়ালটা ছিল ওই বিড়ালটা আবার কি করে, ওই আহত বিড়ালটাকে মুখে করে, মানে ওই বিড়ালটার চামড়ার উপরে কামড় দিয়ে মুখে করে উঁচু করে, মানে একই সাইজের বিড়াল তো, ছোট বিড়াল হলে তো মুখে উঁচু করে নিয়ে চলে যেতে পারে, কিন্তু তারপরেও চেষ্টা করে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে করতে হঠাৎ করে চোখের সামনে ভ্যানিশ হয়ে যায়। মানে ওটা যে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছে বিষয়টা এরকম নয়। তো যখনই ভ্যানিশ হয়ে যায় তখন নানা চিন্তিত হয়ে পড়েন, আরে এটা আমি কি করলাম, এটা তো স্বাভাবিক কোনো বিড়াল ছিল না, এখন কি হবে। এই চিন্তা করতে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর এই যে এই অবস্থা চিন্তা করছিলেন, তখন নানি ওনাকে ধাক্কা দেওয়ার পরে এই পুরো বিষয়টা নানিকে উনি খুলে বলেন। নানি বিষয়টা শুনে চিন্তিত হলেও ওই অবস্থায় নানাকে অভয় দেন, সাহস দেন যে ওটা কিছু না, ওটা এমনি বিড়ালই ছিল, তুমি ভুল দেখেছো, ওটা হয়তো বা অদৃশ্য হয় নাই, ওগুলা জঙ্গলের ভিতরেই হারিয়ে গেছে। তো নানা চিন্তা করেন হয়তো বা হতে পারে, চোখে ভুল দেখেছি। তো উনি বাড়িতে ফেরত আসার পর নানিকে তখন নানির সাথে আলাপচারিতার পরে বলেন যে তুমি একটু গরম পানি করো, আমি গোসল করবো। গোসল করার পর রাতের খাবারটা দ্রুত খেয়ে উনি শুয়ে পড়েন। ওই রাত্রে বা পরবর্তী 2 দিনেও কোনো সমস্যা হয়নি। তো 2 দিন পরে নানা রাতের বেলা একটা স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখে উনি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যান। এই চিৎকারে নানির ঘুমও ভেঙে যায়। নানি আবার জিজ্ঞেস করেন নানাকে কি হয়েছে তোমার, এভাবে চিৎকার করে উঠলো কেন। তখন নানা বলেন যে স্বপ্নে তিনি একটি ভয়ানক জিনিস দেখেছেন। সেটা হলো ওই যে বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন, তো ওখানে তো আর একটা বিড়াল ছিল। তিনি দেখতে পাচ্ছেন যে স্বপ্নের মধ্যে একটা বিড়াল, এবং ওই বিড়ালটা আস্তে আস্তে একটি মানুষের অবয়ব ধারণ করে এবং অবয়ব ধারণ করার পর রাগে গজরাতে থাকে এবং একটা পর্যায়ে নানাকে বলে তুই আমার ভাইকে আঘাত করেছিস বিনা অপরাধে,
এর শাস্তি তোকে পেতে হবে, তোকে আমি নিয়ে যাব, আল্লাহ ছাড়া তোকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে আবারও সে রাগে গর্জন করতে থাকে। এমত অবস্থায় নানার ঘুম ভেঙে যায়। বিষয়টি যখন নানির কাছে বলেন তখন নানি বিষয়টাকে আর স্বাভাবিকভাবে নিতে পারেন না। পরদিন সকালবেলা ভালো একজন হুজুরকে উনি বাড়িতে ডেকে নিয়ে আসেন। তো হুজুরকে সাথে করে যখন নিয়ে আসছিলেন, হুজুর বাড়ির কাছাকাছি এসে থমকে যান। উনি আর বাড়িতে ঢোকেন নাই। মনে হলো হুজুরের চোখে মুখে একটা আতঙ্কের ছাপ, উনি ভয়ানক কোনো কিছু একটা দেখে ভয় পেয়েছেন। উনি বলেন যে এই কাজ তো আমি পারবো না, আপনারা অন্য বড় কোনো হুজুর দেখেন, সাধারণ ঝাড়ফুঁক যেগুলো সেগুলো আমি করি, কিন্তু এখানে কোনো সাধারণ ব্যাপার নয়, এখানে অন্য ব্যাপার রয়েছে যেটা আমার সাধ্যের বাইরে। এই বলে হুজুর ওখানে থেকে চলে যান। হুজুরকে অনেক অনুরোধ করেও বাড়ির ভেতরে আনা যায়নি। এরপর নানি একটা স্বপ্ন দেখেন। ওই রাত্রেই স্বপ্নে দেখেন কোনো একটা অবয়ব, বিভৎস তার চেহারা, চোখ মুখ মনে হচ্ছে ঝলসানো, চোখ দুটো জল জল করছে। এই জিনিসটা নানিকে বলেন, তোর স্বামী আমার ভাইকে আঘাত করেছে, ওকে তো আমি নিয়ে যাবই, তোরা কেউ ঠেকাতে পারবি না, আর কোনো হুজুর কবিরাজ ডেকে লাভ হবে না, এই বলে দিলাম। এই কথা বলে ওই জিনিসটাও স্বপ্নের মধ্যে অদৃশ্য হয়ে যায়। নানিও চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যান। ওদিকে নানাও নানির চিৎকারে জেগে যান। কি দেখেছেন ওই অবস্থায় নানি নানাকে বলেন না, কারণ নানা তো এমনিতেই ভয়ের মধ্যে ছিলেন। উনি যে স্বপ্ন দেখেছেন এটা যদি নানাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলেন তাহলে নানাও আরো ভয় পাবেন। এই জন্য উনি ওই অবস্থায় কিছু না বললেও পরদিন সকাল থেকেই আত্মীয় স্বজনদের মাধ্যমে বড় কোনো হুজুর বা কবিরাজের খবর নিতে সবাইকে লাগিয়ে দেন এবং নিজেও আত্মীয় স্বজনদের মাধ্যমে খোঁজ করতে থাকেন এবং নিজেও যেটা জানতেন, যার সন্ধান জানতেন সেখানে যেতে থাকেন। অনেক ডাক মানে এই ধরনের কবিরাজ, তারপরে হুজুর, তান্ত্রিক, কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। টাকা খরচ হচ্ছিল অনেক, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। 1-2 দিন ভালো থাকে, এরপরে আবার সমস্যার সৃষ্টি হয়। এরপর ওনাদের গ্রাম থেকেই প্রায় 7 কিলোমিটার দূরে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ সব কথা শোনেন। এরপর কবিরাজ বলেন যে আমাকে 2টা ঘন্টা সময় দিন, আমি আমার জিনদের সাথে একটু আলাপ আলোচনা করে আসি যে আসলে ব্যাপারটা কি হয়েছিল, কারণ আপনারা যেভাবে বলছেন সেভাবেই ব্যাপারটা ঘটেছিল কিনা তাদের বক্তব্য শোনার দরকার। তখন উনি 2 ঘন্টা সময় নেন। 2 ঘন্টা ওনারা, বিশেষ করে নানা নানি, ওই বাড়িতে অপেক্ষা করেন। 2 ঘন্টা পর ওই কবিরাজ তার নির্দিষ্ট ঘর থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর বলেন যে ওই দিন সন্ধ্যার পর এই নানা যেই 2টো বিড়ালকে দেখেছিল ওরা ছিল মূলত যমজ ভাই, আর এরা খুবই শক্তিশালী জিন। ওরা নিজেদের প্রয়োজনেই বিড়ালের সুরতে ওই রাস্তা পার হচ্ছিল, কিন্তু প্রতিমধ্যে হঠাৎ করে নানার মুখোমুখি হয়ে যায়। আর মানুষের সাথে চোখাচোখি হয়ে যাওয়ার কারণে ওরা ওই সময় সুরত পরিবর্তন করতে পারছিল না। ওরা যে ওই সময় ওখান থেকে কিভাবে যাবে সেই উপায়টাও অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। আর নানাও ওই বিড়ালটা দেখে পাশ কাটিয়ে চলে যেতে পারতেন, কিন্তু তা না করে উনি ওই মেঠো পথ দিয়ে তাকে যেতে হবে, একটু সাইড দিয়ে যাওয়া যাবে না। একটু সাইড দিয়ে চাইলে উনি যেতে পারতেন, সে সুযোগ ছিল, কিন্তু সেটি না করে উনি ওনার কোদালটা বিড়ালের দিকে ছুঁড়ে মারেন, যার ফলশ্রুতিতে একটি বিড়াল মারাত্মকভাবে আহত হয়। তবে সেই বিড়ালটি ভাগ্য জোরে বেঁচে গিয়েছে, মারা যায়নি, এবং তার মানে হচ্ছে যে ওই জিনটিও বেঁচে আছে, মারা যায়নি। যখন অন্য বিড়ালটি তাকে নিয়ে ওইখান থেকে চলে যেতে চায় এবং চলেও যায়, একটা সময় চলে যেতে সক্ষম হয়, এরপরে 2 দিন তার যমজ ভাইয়ের চিকিৎসায় ব্যস্ত থাকার কারণে এই নানাকে ক্ষতি করার সময় সুযোগ পায়নি। যখন তার উপর বিপদ কেটে গিয়েছে আর কি, তখন এসে এই নানাকে বিরক্ত করা শুরু করেছে, এবং বিরক্ত করাটা যৌক্তিক যদিও, তারপরও এই বিষয়টি এই কবিরাজ ভালো করে সমাধান করার চেষ্টা করবেন এবং কতটুকু পারবেন এটা জানেন না। তবে ওই কবিরাজ বলেন যে আপনারা বাড়িতে যান, আজকে রাত্রে তো যেতে পারবো না, তবে আজ রাত আপনাদের বাড়িতে সারা রাত যেন কোরআন তেলাওয়াত হয়, কারণ আপনারা যেহেতু এখানে এসেছেন ওই জিনটি ক্ষিপ্ত হতে পারে, রাত্রেবেলা আক্রমণ করতে পারে। এই জন্য সারা রাত বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন। আমি পরদিন মাগরিবের আগে আপনাদের বাড়িতে ইনশাল্লাহ উপস্থিত হব। ওই রাত্রে নানি সারা রাত নানার পাশে বসে কোরআন তেলাওয়াত করেছিলেন। সারা রাত্রে তেমন কোনো সমস্যা হয়নি।
পরের দিন মাগরিবের আগে ওই কবিরাজ এই নানার বাড়িতে আসেন। আসার পর অবশ্য উনি আগেই নারীকে কিছু জিনিস জোগাড় করতে বলেছিলেন, সেগুলো নারী জোগাড় করে রেখেছিলেন দিনের বেলাতেই। আর ওই কবিরাজ 4 জন স্টুডেন্ট নিয়ে এসেছিল যারা মাদ্রাসায় লেখাপড়া করতো, তাদেরকেও কিছু বিষয় বলে দেওয়া হয়েছিল। আর ওই কবিরাজ একটি রুমে ঢোকেন, ঢোকার পর ওনার সাথে 2 জন লোক থাকতে বলেন। নানি থাকেন ওই অবস্থায়, আর নানার এক ভাই ওখানে ছিলেন। কবিরাজ তার মতো করে রিচুয়াল করতে থাকেন, একটি গোল বৃত্ত আঁকেন, যেটা স্বাভাবিকভাবে যারা জিন হাজির করেন তারা এই জিনিসটা করে। বৃত্ত আঁকার কারণ হচ্ছে ওই বৃত্তের বাইরে জিন হঠাৎ করে কাউকে আক্রমণ করতে পারে না, যার উপর ভর করে। এই জন্যই মূলত বৃত্তটা আঁকা হয়, তা না হলে কিন্তু সে যে কোনো মুহূর্তে বাইরে বের হয়ে এসে আক্রমণ করতে পারে। তো এই কারণেই উনি বৃত্তটা আঁকানোর পরে নানাকে ওখানে বসানো হয়। ওদিকে ওই 4 জন যে স্টুডেন্ট, মাদ্রাসার স্টুডেন্টকে নিয়ে আসা হয়েছিল, বাড়ির 4 কোণে দাঁড় করিয়ে দিয়ে ওই কবিরাজ বলেছিলেন যে তোমরা আজান দিতে থাকবা, আজান শেষ হয়ে গেলে আবার দিবা, এভাবে বারবার দিতেই থাকবা, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো তোমরা থামবা না। এরপর কবিরাজ নানার উপর ওই জিনটাকে হাজির করার চেষ্টা করেন। বেশ খানিকক্ষণ চেষ্টা করার পর সফল হন। ওই জিনটা যখন আসছিল তখন মনে হচ্ছিল বাড়ির আশেপাশে যে গাছগুলো আছে সেগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এরপর ধপ করে ঘরের চালের উপর একটা শব্দ হয়। এরপরই নানার চেহারাটা পরিবর্তন হতে থাকে। পরিবর্তন বলতে তার চেহারায় একটা রুক্ষ ভাব চলে আসে, তার ভিতরে কেমন এক ধরনের গড়গড় আওয়াজ আসতে থাকে। এরপর ওই জিনটি নানার কণ্ঠে বলে ওঠে, কোনো লাভ নেই, ওকে লাশ বানাবো তারপর ছাড়বো। আর আমার ভাই যদি মরে যেত তাহলে ও এতদিনও বেঁচে থাকতো না, ওকে সাথে সাথে আমি মাটির নিচে পুঁতে ফেলতাম। হুজুর ওই জিনটিকে অনেক বোঝান যে তোর ভাই তো জীবিত আছে, এই লোকটার অবস্থা তো খুবই খারাপ, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে, তো ওকে তো শাস্তি দিয়েছিস, এখন চলে যা। কিন্তু জিন কিছুতেই রাজি হয় না, বলে না, আমি প্রতিজ্ঞা করেছি আমি ওকে মেরে ফেলবই, আর আমি আমার প্রতিজ্ঞা ভাঙবো না। হুজুর যখন বুঝতে পারলেন এই জিনটাকে কোনোভাবেই বোঝানো সম্ভব হচ্ছে না, কারণ তার ভাইকে আঘাত করা হয়েছে, তাকে বোঝানো সম্ভব না, কারণ সেও খুব রাগান্বিত, তাকে তার মতো করেই বোঝাতে হবে। হুজুর যে বিশেষ করে কবিরাজ যে জিনিসগুলো আনতে বলেছিলেন সেই জিনিসগুলোর মধ্যে থেকে একটা জিনিস দিয়ে ওখানে ওই নানার শরীরে আস্তে আস্তে টোকা দেওয়া হয় এবং এরপরে ওই জিনিসটার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর তখনই নানার শরীরের ভিতরে থাকা ওই জিনটি বলে ওঠে, এই হুজুর রাখ, আমাকে আর কষ্ট দিস না, আমি মরে যাব, চলে গেল আমার শরীর। তখন সে নমনীয় ভাবে কথা বলতে থাকে, বলে যে হ্যাঁ আমি চলে যাব, কিন্তু যেহেতু আমি ওয়াদা করেছি, আমার ওয়াদার কাফফারা কি হবে? আমার ওয়াদার কাফফারা দিতে হবে 2টো খাসি আজকে রাত্রেই যেই জায়গাটাতে আমার ভাইকে আঘাত করেছিল ওই জায়গায় রেখে আসতে হবে, তাহলে আমি ছেড়ে চলে যাব। নানি তো সাথে সাথে রাজি হয়ে যান যে না, আমি এক্ষুনি দেব। যখন এটাতে রাজি হয়ে যায় তখন ওই জিনিসটি নানাকে ছেড়ে দিয়ে চলে যায় এবং ওই রাত্রেই, মানে ওই ঘটনার কিছুক্ষণ পরেই 2টো খাসি, ওনাদের গোয়ালে যে খাসি ছিল সেখান থেকে 2টো খাসি নিয়ে ওইখানে দিয়ে আসা হয়, দিয়ে ওখান থেকে চলে আসে। তারপর ওই খাসির কি হয়েছিল না হয়েছিল কেউ কিছু বলতে পারে না। পরবর্তীতে ওই খাসি ওই দিক দিয়ে বহু রাত্রে যখন কেউ এসেছে তারাও ওখানে কোনো খাসি টাসি দেখতে পায়নি, এবং ওই খাসি যে ওখান থেকে হেঁটে চলে অন্যদিকে চলে গেছে, ওই গ্রামের কেউ ওই খাসির সম্পর্কে আর কিছু বলতেও পারে না, খাসিকে কেউ দেখেইনি। সুতরাং ওই খাসিকে ওরাই নিয়ে গেছে, এতটুকুই চিন্তা করা হয়। তো এভাবে নানা আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে থাকেন। এরপরেও নানা আল্লাহর অশেষ রহমতে বহুদিন জীবিত ছিলেন, স্বাভাবিকভাবে উনি মারা গিয়েছেন, আর নানি এখনো জীবিত আছে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত করার বিষয়ে কিন্তু আমরা অনেকবার সতর্ক করেছি এবং বলেছি যে আপনি যদি নিশ্চিত হন যে এটা আসলে বিড়াল বা কুকুরই, মানে অন্য কোনো কিছু না, তবুও আঘাত করা যাবে না, সে রাত হোক দিনের বেলা হোক। কারণ জিনদের মধ্যে একটি সম্প্রদায় কিন্তু দিন হোক রাত হোক তারা বিভিন্ন সময় এই পশুর আকারে থাকে। আপনি মনে করলেন যে এটা এই কোনো অরিজিনাল বিড়াল বা কুকুরই হবে, তারপরেও কি আপনি আঘাত করবেন? বিনা কারণে কি তাদেরকে আঘাত করা ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার জানতে চাওয়া হয়েছিল যে এই কুকুরগুলোকে চিনব কিভাবে যারা আসলেই জিন,
দিনের বেলা তো তারা ঘুরে বেড়াতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই টাইপের কুকুরগুলো সাধারণত কালো হয়, আর তাদের চোখের যেই কালো অংশটা, এই কালো অংশের চতুর্দিকে এক ধরনের সাদা সার্কেল থাকে। তো এরকম একটি আলামত বলে দিয়েছিলেন যে দিনের বেলাতেও এই ধরনের কুকুর যদি আমরা দেখি, যদি এই টাইপের চোখওয়ালা কুকুর পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে এটি জিন হলেও হতে পারে। প্রিয় লিসেনার্স, এই জন্য আমরা বলি দিন হোক রাত হোক কখনোই কোনো প্রাণীর গায়ে বিনা কারণে আমরা আঘাত করব না। আঘাত করলে সেটা যদি জিন নাও হয়, সে তো আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। আর মজলুমের দোয়া কিন্তু, সে কুকুর হোক, বিড়াল হোক, সাপ হোক, শূকর হোক, গরু, বিড়াল বা মানুষ যেই হোক না কেন, সাথে সাথে কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য এই বিষয়ে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সেটা না, তার যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে চয়ন মল্লিক। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নবগ্রাম নামক গ্রামে। তিনি 2011 সাল থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন এবং তাই তিনি আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন। তো ঘটনাটা 2006 সালের। তখন তিনি ক্লাস 4-এ পড়তেন। তার বাবা একটা ব্যাংকে চাকরি করত। তিনি ব্যাংকের নাম উল্লেখ করেননি। তখন তার পোস্টিং ছিল ঠাকুরগাঁয়ে, তাই তার পরিবার সহ ব্যাংকের কোয়ার্টারে থাকতো। তো একবার ব্যাংকের একটা স্টাফের বিয়ে ঠিক হয়, তাই ব্যাংকের সবাইকে, ওই অফিসারদের সবাইকে বিয়েতে দাওয়াত দেওয়া হয়। বিয়েটা ঠিক হয়েছিল দিনাজপুরের ফুলবাড়ি নামক একটি জায়গায়। সময়টা ছিল শীতকাল। তো যেদিন তাদেরকে দাওয়াত দেওয়া হয়, সেদিনই বিকালবেলা ব্যাংকের সবাই মিলে 2টা মাইক্রোবাস ভাড়া করে। 3 জন স্টাফের 3টি মোটরসাইকেল ছিল, তাই তারা মোটরসাইকেল করেই রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়। 2টা মাইক্রোবাস, 3টা মোটরসাইকেল, আনুমানিক বিকাল 5টার দিকে তারা রওনা হবে এরকম প্ল্যানিং। গন্তব্য দিনাজপুরের ফুলবাড়ি। মোটরসাইকেলে যারা ছিল তারাই মূলত ওখানে যাবার রাস্তা চিনত, তাই তাদের মাইক্রোবাস দুটো মোটরসাইকেলগুলোর পেছনে পেছনে যাচ্ছিল। বিয়েবাড়ির কাছাকাছি যাওয়ার পর তাদের গাড়ি হাইওয়ে থেকে একটা ছোট কাঁচা রাস্তা দিয়ে প্রায় 20 মিনিট চলার পর তারা বাড়ি পৌঁছে যায়। তখন প্রায় সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল। বিয়েবাড়ির আনুষ্ঠানিকতা শেষ করে খাবার দাবার, আতিথেয়তা সবকিছু শেষে তাদের ফেরার পালা। এতক্ষণ সব ঠিক ছিল। হঠাৎ করেই তাদের আসার সময় যে গাড়িটা সে সিটে ছিল সেভাবেই তারা বসে, যে যেভাবে সিটে ছিল। তো তাদের গাড়িতে মোট 8 জন ছিল তারা। তো খুব ছোট ছিল তিনি, আর খুব বেশি এক্সাইটেড ছিল ওই জার্নিতে। তিনি গাড়ির সামনের সিটে বসেছিলেন এক আঙ্কেলের সাথে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা রওনা হয়। রাত তখন 12টা। তাদের গাড়িটা সবার পেছনে ছিল। সবার সামনের গাড়িগুলোকে অনুসরণ করে একটা গাড়ি যাচ্ছিল। তো তারা সেই 20 মিনিটের কাঁচা রাস্তাটা পার হচ্ছিল। হঠাৎ কিছু দূর যাওয়ার পর খেয়াল করলো তাদের সামনের গাড়ি বা মোটরসাইকেল নেই। তারা ভাবলো হয়তো অনেক সামনে চলে গেছে, তাই দেখা যাচ্ছে না। তাই তাদের গাড়ির ড্রাইভার স্পিড বাড়িয়ে দেয় ওদের কাছাকাছি চলে যাওয়ার জন্য। তো 20 মিনিটের জায়গায় 45 মিনিট হয়ে গেল। ওই গাড়িগুলোকে তারা তারা পাচ্ছে না, এমনকি হাইওয়েতেও তারা পায় না। এমনকি ওখানে প্ল্যান ছিল যে পিছনে যদি গাড়ি পড়ে যায় তারা হাইওয়েতে ওয়েট করবে। তো হাইওয়েতে আসতে তো এতক্ষণ লাগার কথা না। আর সেই 20 মিনিটের কাঁচা রাস্তাটা সোজা রাস্তা ছিল, কোনো শাখা প্রশাখা রাস্তা ছিল না। তাই গাড়ি ভুল করেও অন্য রাস্তায় ঢুকে পড়ার কোনো আশঙ্কা নেই। তারা সবাই বেশ ভয় পেয়ে যায়। তাদের ড্রাইভার গাড়ি থামিয়ে স্টার্ট বন্ধ করে বেশ কয়েকবার হর্ন দিল, যাতে সামনে কোনো গাড়ি থাকলে হর্নের রিপ্লাই করে। কিন্তু কোনো রিপ্লাই আসে না। আর কুয়াশার কারণে সামনে কিছু ভালো করে দেখাও যাচ্ছিল না। এত রাস্তায় কোনো মানুষও নাই। তখনকার সময় তাদের কাছে কোনো মোবাইল ফোন ছিল না, তাই ওই গাড়িগুলোর খবর নেওয়ার দ্বিতীয় কোনো উপায় ছিল না। তারা সবাই মিলে ভাবলো হয়তো তারা উল্টা পথে চলে আসছে, অর্থাৎ যেদিক দিয়ে বিয়ের বাড়ি আসছিল সেই রাস্তার অনেক গভীরে তারা প্রবেশ করে গেছে। তো তাদের সাথে যে গাড়িগুলো ছিল ওরাও হয়তো ভুল পথে চলে গেছে, ওরাও হয়তো কিছুক্ষণ পর ফিরে আসবে। তাই তারা ওই গাড়িগুলোর জন্য ওখানেই প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে, কিন্তু কোনো গাড়িই আসে না। তো তারা এবার সিদ্ধান্ত নেয় যে থাক, ওদের জন্য এখানে অপেক্ষা না করে বরং আমরা বিয়ে বাড়ির দিকেই ফেরত যাই। তো তারা ফেরত যাওয়ার ব্যবস্থা করে। তো এবার গাড়ি ঘুরিয়ে আবার বিয়ে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু আশ্চর্য, প্রায় 45 মিনিটের বেশি সময় গাড়ি চালানোর পরও তারা বিয়ে বাড়ি খুঁজে পাচ্ছে না। রাত প্রায় তখন 2টা। এবার তারা বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি করবে। এরকম প্রায় আরো 6-7 মিনিট তাদের গাড়িটা চলে। হঠাৎ কুয়াশার ভেতর থেকে তারা দেখতে পায় সামনে 3টা মোটরসাইকেলগুলোকে দেখে তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা ভাবে যার কোনো ভয় নেই, যাক বাঁচা গেল। তো তারা সঠিক পথেই যাচ্ছে। তাদের গাড়ির ভেতর থেকে তাদেরকে অনেক ডাকা হলো। গাড়ির ভেতর থেকে ডাকলো,
যে আপনারা তখন কোথায় ছিলেন, আমরা যে এতক্ষণ পিছনে পড়েছিলাম আপনারা কেউ খেয়াল করেন নাই? কিন্তু ওই দিক থেকে কোনো প্রতি উত্তর আসছে না। তো তারা শুধু 3টা মোটরসাইকেল দেখতে পাচ্ছিল, কিন্তু দ্বিতীয় কোনো দ্বিতীয় মাইক্রোবাসটা দেখছিল না। তো তারা ভাবলো হয়তো সামনে আছে, কুয়াশায় দেখা যাচ্ছে না। তো তারা মোটরসাইকেলগুলোর পেছনে পেছনে প্রায় আধা ঘন্টা গাড়ি চালায়। মোটরসাইকেলগুলোর আকার স্বাভাবিকের তুলনায় আস্তে আস্তে অনেক বড় হতে থাকে। তারা সবাই গাড়ির ভেতরে থাকা সবাই রীতিমতো ভয় পেয়ে থরথর করে কাঁপতে থাকে। এবং যিনি ছিলেন সামনে, ক্লাস 4-এ পড়ে, ছোট বাচ্চা, তিনি ভয় কেঁদেই দিয়েছে। তাদের ড্রাইভার সাথে সাথে গাড়ি ব্রেক করে গাড়ি থামিয়ে দেয়। তারা গাড়ি থামানোর সাথে সাথে সেই মোটরসাইকেলগুলো থেমে যায়, কিন্তু মোটরসাইকেলগুলো তাদের সামনেই থাকে। তারা তখন সবাই ভয়ে যার মতো দোয়াদুরুদ পড়তে থাকে। গাড়ির বাইরে বের হওয়ার সময় চান্স পাচ্ছিল না, সাহস পাচ্ছিল না কেউ। এভাবে কিছুক্ষণ পার হওয়ার পর তারা দেখে মোটরসাইকেলগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। তারা আবারও সৃষ্টিকর্তার নাম নিয়ে গাড়ি স্টার্ট করে। রাত তখন 3টা। এবার তাদের গাড়ি একা একাই চলছে, সামনে পিছনে কোনো গাড়ি নেই, দুপাশে শুধু ফসলের ক্ষেত, সামনে রাস্তা, এছাড়া তারা কিছুই দেখতে পাচ্ছে না। তাদের কোথায় যাচ্ছে কোথায় ড্রাইভ করে যাচ্ছে তারা কিছুই জানে না। তারা শুধু হাইওয়ে খোঁজার চেষ্টা করছে। এভাবে আর 20 মিনিট চলার পর তারা হঠাৎ ভয়ে চিৎকার দিয়ে ওঠে গাড়ির ভেতর থেকে। সামনে 3টা কাঁচা রাস্তা, এবং 3টা রাস্তা 3টা লাশের খাটিয়া রাখা, এবং খাটিয়ার ভেতরে সাদা কাফনের পেঁচানো কি যেন রাখা আছে। রাস্তা দেখে ড্রাইভার হঠাৎ করে হার্ট ব্রেক করে। তিনি ভয়ে হামাগুড়ি দিয়ে সামনের সিটের উপর থেকে গাড়ির মাঝের সিটে চলে যায়, কারণ এই দৃশ্য তিনি দেখতে পাচ্ছিল না। তারা আবারও যে যার মতো জোরে জোরে দোয়াদুরুদ পড়তে থাকে। এভাবে কিছুক্ষণ দোয়াদুরুদ পড়ার পরে তারা দেখলো সামনে আর কোনো খাটিয়া নেই, কিন্তু তারা দেখলো সাদা জব্বা পরা একজন বয়স্ক লোক তাদের দিকে এগিয়ে আসছে। তাদের গাড়ির কাছে এসে লোকটা শুধু বলে গেল, যদি বাঁচতে চাস তোরা, তাহলে ফজরের আগেই কেউ গাড়ি থেকে বের হবি না, আর গাড়ির সামনের দিকে আর এক পাও এগোবি না। এই বলে লোকটা অন্ধকারে মিলিয়ে যায়। এরপরে তারা গাড়িতেই বসেছিল। তো কতক্ষণ বসেছিল তারা জানে না, তিনি আর মনে করতে পারেননি। অনেকে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তারা ফজরের আজান শুনতে পায়। আস্তে আস্তে যখন দিনের আলো ফোটা শুরু করে, এবং কয়েকজন কৃষক আসছিল খেতে কাজ করতে, তারা তাদেরকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনারা এখানে কেন? তো তারা সব ঘটনা বলে। সব শুনে তারা অবাক হয়ে বলে, ভাই, এটা তো দিনাজপুর না, এটা তো বালিয়াডাঙ্গি। তারা সবাই শুনে থতমত খেয়ে যায়। দিনাজপুর থেকে বালিয়াডাঙ্গি কি করে তারা আসলো? যাই হোক, এরপরে এই রাস্তার ডিরেকশন নিয়ে তারা আস্তে আস্তে পরে বাসায় পৌঁছে যায়। এরপরে বাসায় ফিরে বাকিদেরকে জিজ্ঞাসা করলে তাদেরকে বলে, তাদের ফেলে আসলো কেন তারা বলে। কিন্তু তারা বললো যে তারা হঠাৎ করে খেয়াল করে তাদের পিছনে তাদের গাড়িটা সামনে যে গাড়িটা ছিল আর যারা ভিকটিম যে গাড়িটা, তাদেরকে পেছনে পায় নাই তারা। কিন্তু তারাও অনেক অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু গাড়িটা তারা খোঁজ পায় নাই। এই জন্য তারা তাদের মতো করে চলে আসে। তো এটা ছিল ঘটনা। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য। এবং ঘটনাটা যেরকমই হোক, আমি ঘটনাটা কয়েক লাইন পরেই বুঝে গেছি যে ঘটনাটা আসলে ভালো ঘটনা, এবং এই ঘটনাটা শেয়ার করা যায়। আজকের ঈদের দিন আপনাদের এই ঘটনাটা পড়ে আমি নিজেও খুব ভালো ফিল করছি। এবং যারা আজকে ঘটনা শেয়ার করেছে, আমি আশা করছি আপনাদের সবার কাছে আমাদের আজকের ঘটনাগুলো ভালো লেগেছে। এবং আগামীকালকের ঘটনা শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আসসালামু আলাইকুম শান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি আপনি বেশ ভালোই আছেন, তাই আর জিজ্ঞেস করলাম না। আমার নাম সাদমান ইসলাম মহি। আমি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা থেকে লিখছি। আমি ভূতনাইটের একজন বড় ভক্ত। ভূতনাইট আমার একটা প্রিয় শো। আমি প্রতি শুক্রবার ভূতনাইট শুনি। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম একটা ঘটনা ভূতনাইটে শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে করা হয়নি। তবে আজকে আমি ঘটনাটি আপনাকে লিখে পাঠালাম। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি দেরি না করে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের সাথেই ঘটা, 2014 সালের ঘটনা। তখন আমি যশোরে একটা জায়গায় খুব ছোটখাটো একটা চাকরি করতাম। পড়াশোনা বেশি দূর করতে পারিনি, তাই খুব তাড়াতাড়ি কাজে জড়িয়ে পড়ি। যশোরে আমি আমার 2 সহকর্মীর সাথে একটা বাড়িতে ভাড়া থাকতাম। সবকিছু খুব সুন্দর চলছিল, কিন্তু একদিন বাড়িওয়ালার সাথে একটা ব্যাপার নিয়ে ঝামেলা হয়। আমরা যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির মালিকের সাথেই মূলত ঝামেলা হয়, যার ফলে আমরা 3 জন সিদ্ধান্ত নিলাম যে আমরা আর এই বাড়িতে থাকবো না। সিদ্ধান্ত অনুযায়ী আমরা এবং আমার 2 সহকর্মী, আমি এবং আমার 2 সহকর্মী 3 জন
পরদিন সকালে ওই বাড়ি থেকে অন্য আরেকটা জায়গায় শিফট করি। আমরা কম ভাড়ার মধ্যে একটা বাড়িতে উঠি, কিন্তু সমস্যাটা হলো বাড়িটা অনেক বছর পুরনো। তবু এটা আমাদের কাছে তেমন কোনো সমস্যার কিছু মনে হয়নি। যাই হোক, প্রথম প্রথম খুব ভালোই লেগেছিল নতুন বাসাটা, কিন্তু কয়েকদিন পর থেকে শুরু হলো সমস্যা। আমরা 3 তলার একটা রুমে থাকতাম, বাড়িটা ছিল 5 তলা। একদিন যেটা হলো, আমার এক সহকর্মী 2 দিনের জন্য একটা দরকারি কাজে ঢাকায় গিয়েছিল। রুমে সেদিন আমি আর আমার বাকি আরেকজন সহকর্মী ছিলাম। তার নাম পল্লব কুমার সাহা। পল্লব হিন্দু ধর্মের অনুসারী ছিল। যাই হোক, সেদিন রাতে আমরা 2 জন খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর আমরা 2 জন বসে বসে গল্প করছিলাম। হঠাৎ পল্লব বলল, আমার ঘুম এসেছে, আমি ঘুমাতে যাচ্ছি। আমি বললাম, ঠিক আছে, তুই ঘুমাতে যা, আমার ঘুমানোর দেরি আছে। এরপর পল্লব বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি তখন ফোন নিয়ে ঘাটাঘাটি করছি। রুমের লাইট বন্ধ, পুরো রুম অন্ধকার। শুধু আমার মোবাইলের আলো ছাড়া রুমে আর কোনো আলো নেই। হঠাৎ আমি শুনতে পেলাম ওয়াশরুমে পানির ট্যাপ দিয়ে পানি পড়ার শব্দ। আমি খুব অবাক হয়ে যাই, কারণ ওয়াশরুমে পানির ট্যাপ হঠাৎ করে কিভাবে চালু হতে পারে। আমি বিষয়টাকে তারপরেও স্বাভাবিকভাবেই নিলাম। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে ওয়াশরুমের কাছে গিয়ে দরজা খুলে দেখলাম ভেতরে কেউ নেই, অথচ পানির ট্যাপ দিব্যি চলছে। আমি ভাবলাম পল্লব হয়তো ট্যাপ বন্ধ না করেই শুয়ে পড়েছে। ওয়াশরুম থেকে এসে আমিও ঘুমিয়ে পড়ি। তখন রাত 12:25। কিছুক্ষণ পরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কোনো কারণ ছাড়াই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে আমার চোখ পড়ল ওয়াশরুমের দিকে। দেখলাম একটা সাদা ছায়ার মতো অবয়ব ওয়াশরুমের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। রাত তখন প্রায় 3:30টার কাছাকাছি। আমি তখন অনেক ভয় পেয়ে যাই, কারণ পল্লব আমার পাশে ঘুমাচ্ছে। তাহলে ওয়াশরুমের ভেতরে কে গেল? রুমে আমি আর পল্লব ছাড়া আর কে থাকবে? আমি সত্যিই খুব ভয় পেয়ে যাই। আমি তখন পল্লবকে ঘুম থেকে ডেকে তুলি। তারপর পল্লবকে সবকিছু খুলে বলি। আমার কথা শুনে পল্লব প্রথমে হেসে উড়িয়ে দিল। পল্লব আমার কথা বিশ্বাস করল না। কোনো রকম রাতটা পার হলো। সারাদিন আমি রাতের ঘটনা নিয়ে ভাবছি, কিন্তু কোনো কারণ খুঁজে পাইনি। যাই হোক, রাতের ঘটনা নিয়ে আমি আর তেমন মাথা ঘামালাম না। কিন্তু আজকে রাতে যে আরো খারাপ কিছু আমার সাথে ঘটতে চলেছে সেটা আমার জানা ছিল না। প্রতিদিনের মতো আজকেও রাতের খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়ি। একটু আগেই শুয়ে পড়লাম। রাত তখন 11টার কাছাকাছি। আমি সাধারণত রাত 12টার পরে ঘুমাই, কিন্তু আজ একটু আগে আগেই শুয়ে পড়ি। হঠাৎ রাত 2:30টার দিকে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ায় অনেক গরম লাগছিল। আমার ঘুম হলো না। চার্জার ফ্যানটাও নষ্ট হয়ে পড়ে আছে। আমি অনেক ঘেমে গিয়েছিলাম, তাই একটু ফ্রেশ হওয়ার জন্য মোবাইলের আলো জ্বালিয়ে ওয়াশরুমে গেলাম এবং ওয়াশরুমে ঢুকে যা দেখলাম সেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম ওয়াশরুমে বালতির ভেতরে একটা ছোট বাচ্চা বসে আছে। একটা বিভৎস চেহারা নিয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাচ্চাটার বয়স কত হতে পারে আমি বুঝতে পারিনি, কিন্তু মনে হয়েছিল আনুমানিক 5 বছরের বাচ্চার মতো। আমি এই দৃশ্য দেখে প্রচুর ভয় পেয়ে যাই। এক পর্যায়ে বাচ্চাটা তার হাত বড় করে আমার দিকে বাড়িয়ে দিল। আমাকে অনেক জোরে একটা চড় মেরেছিল। এরপর আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরলে আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। দেখলাম আমার পাশে পল্লব বসে আছে। পল্লবকে পুরো ঘটনাটা আমি বিস্তারিত বললাম। পল্লব আমার ঘটনা শুনে বলল, এই রুমে কোনো আত্মা অথবা খারাপ কিছু রয়েছে, যেই কারণেই পরপর 2 দিন তোর সাথে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল। এরপর আমি আর পল্লব সকালে বাড়িওয়ালার সাথে এই ভয়ানক ঘটনার ব্যাপারে কথা বলতে গেলাম, কিন্তু বাড়িওয়ালা বারবার প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিল। এক পর্যায়ে বাড়িওয়ালা আমাদেরকে বলল, আপনারা চাইলে এই বাড়ি ছেড়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনাদেরকে কিছু বলতে পারবো না। আমরা বাড়িওয়ালার সাথে কোনো বিতর্কে না জড়িয়ে ওই বাড়ি থেকে ছেড়ে দেই। আমার এক সহকর্মী যে ঢাকায় গিয়েছিল সেও চলে আসে। সেদিন বিকেলেই আমরা ওই বাড়ি ছেড়ে চলে আসি। এই ঘটনার ব্যাখ্যা জানার জন্য অনেক চেষ্টা করেছিলাম। ওই বাড়ির চারপাশে মানুষের কাছ থেকে রহস্যময় ঘটনার ব্যাপারে জানার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউই তেমন কিছু বলতে পারেনি। এই ঘটনার ভয়াবহতা কেমন ছিল সেটা আমি খুব ভালো করে উপলব্ধি করেছি।
কিন্তু এই ঘটনার রহস্যটা আমি এখনো মেলাতে পারিনি। শাফিন ভাই, আপনি যদি কোনো এই ঘটনার ব্যাখ্যা দিতে পারেন তাহলে আমাকে জানাবেন। এটাই ছিল আমার ঘটনা। নাম পাপান মুর্মু, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে। আমি আগেও আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু হয়তো গুছিয়ে লিখতে পারিনি, তাই সিলেক্ট হয়নি, তাই আবারও লিখছি। ঘটনাটি আমার শৈশবকালের ঘটনা। আমি তখন 5-6-এ পড়ি। বলে রাখি, আমার বাবা আর্মিতে কর্মরত ছিলেন। বাবারা 6 ভাই বোন এবং 3 ভাই 3 বোন। অ্যাকচুয়ালি ওরা জেঠু কাকারা সবাই তাদের আলাদা ফ্যামিলি নিয়ে থাকতেন এবং আমরাও সেই মতো আলাদাই থাকতাম। ঠাকুরদা ছিলেন না, আমার জন্মের 2 বছর পর তিনি মারা যান। শুধু ঠাকুমা ছিলেন এবং তিনি ছোট পিসির কাছে থাকতেন। তো সেই মতো আমার মায়ের ফ্যামিলিও কিন্তু অনেক বড়। মায়েরা 7 ভাই বোন এবং আমার 2 মামা এবং 4টে মাসি। তো ঘটনা শুরু হয় আমার ছোট মাসিমণি শেফালিকে নিয়ে। বলে রাখি, আমাদের মামার বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত একটি গ্রামে। তো আমার মাসিমণির পাশের গ্রামে বিয়ে হয়, প্রেমের বিবাহ, যেটাতে আমার দাদু রাজি ছিল না, কারণ আমার মাসিমণির বিবাহের সময় বয়স খুব কম ছিল। পরে দিদা দাদু মেনে নেন এবং বিবাহ হয়। তারপর বিবাহের 1-1.5 বছরের মধ্যে মাসিমণি অন্তঃসত্ত্বা হয়। বলে রাখি, আমার মাসিমণি ছিলেন অপরূপ সুন্দরী। সেই সময় পাড়া গায়ে কালো জাদু, ডাইনি এগুলোর চল ছিল। তো সেই মতো আমার মাসিমণিকেও নাকি কেউ কালো জাদু করেছিল বলে শুনেছি। এরপর মাসিমণি অসুস্থ হতে শুরু করে এবং একদিন প্রচণ্ড প্রসব যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন। তারপর তড়িঘড়ি তাকে পাশের এক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দুঃখের বিষয়ে মাসিমণি সেই রাতেই মারা যায়। তার ভাগ্যক্রমে মাসিমণির সন্তানটি বেঁচে যায় এবং সেটি ছিল অপরূপ সুন্দর এক পুত্র সন্তান। এরপর সারা গ্রামে দুঃখের ছায়া নেমে আসে। মাসিমণির শেষকৃত্য সম্পন্ন হয়। আমরা উপস্থিত ছিলাম, কিন্তু আমার বাবা তখন ছুটি না পাওয়াতে আসতে পারেননি। এরপর আমার মা সিদ্ধান্ত নেয় যে সন্তানটিকে তিনি মানুষ করবেন, কারণ মেসোদের আর্থিক অবস্থা ভালো ছিল না। অনেক আলোচনার পর এতে সবাই রাজি হয়ে যায়। এরপর আমি আর মা শিশুটিকে নিয়ে একটি বাসে করে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু আসার সময় আমার আর মায়ের শরীরটা কেন জানি না কাটা দিয়ে উঠছিল। আসার সময় বাসটি পরপর 2 জায়গায় টায়ার পাংচার হয়ে দাঁড়িয়ে যায়। এরপর কোনো রকমে আমরা সন্ধ্যের সময় বাড়ি ফিরে জেঠু কাকা পিসি সবাই শিশুটিকে দেখতে আসে। শিশুটিকে আদর করে সবাই বাড়ি চলে যায়। এরপর মা শিশুটির জন্য খাবার বানায় এবং আমাদের জন্যও খাবার বানায়। তারপর শিশুটিকে নিজে হাতে খাইয়ে আমাকে এবং বাবাকে খাইয়ে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নেয়। খাটের মাঝখানে শিশুটিকে রেখে 2 পাশে আমি আর মা ঘুমোই। এই পর্যন্ত ঠিকই ছিল। আসল কাণ্ড শুরু হয় মাঝরাতে 2টো নাগাদ। বলে রাখি, তখন আমাদের পাকা বাড়ি ছিল না, টিনের চালা, টিনের ঘেরা দেওয়া বাড়ি। সে রাতে আমাদের ঘরের চালায় একের পর এক টিনের উপর কিছু একটা দিয়ে বাড়ি দেবার শব্দ হয় আর কান্নার শব্দ হতে থাকে। আমরা লাফিয়ে উঠি, থরথর করে কাঁপতে থাকি। কান্নার শব্দ কখনো চালে, কখনো আবার দরজায় আসা যাওয়া করতে থাকে। সেই সাথে টিনের উপর বাড়ি মারার শব্দ। এইভাবে চলতে থাকে ভোর পর্যন্ত। সারা রাত আমরা ঘুমোতে পারিনি। পরের দিন সকাল হলে কাকা জেঠুরাও জানায় তারাও নাকি শুনতে পেয়েছিল, কিন্তু বাইরে বের হওয়ার সাহস তাদের হয়ে ওঠেনি। এরপর ঠিক করা হয় আমাদের পাড়াতে একটি চার্চ আছে, সেখানকার পাদ্রী সাহেবের কাছে যাওয়ার জন্য। পাদ্রী সাহেব কিছু তন্ত্র সাধনা জানতেন। সেই মতো তার কাছে গেলে তিনি জানান যে ওই শিশুটিকে আমরা রাখতে পারবো না, ওকে ওর মা নিয়ে যেতে চাইছে। এই কথা শুনে মায়ের খুব মন খারাপ হয়। মা বলে, আর একটা রাত ওকে রেখে দিই, তারপর না হয় দিয়ে আসবো। কারণ মায়ের খুব মায়া জন্মেছিল শিশুটির প্রতি। সেই মতো দিন পেরিয়ে যায়, আবার রাত আসে। এরপর আবার সেই মাঝরাতের পর শুরু হয় একই কাণ্ড। কান্নার আওয়াজ, টিনে বাড়ি মারার শব্দ। সে রাতেও আমরা ঘুমোতে পারিনি। 2 রাত জেগে আমাদের শরীর খারাপ করছিল। এরপর পরের দিন মা আর আমি আবার যাই শিশুটিকে রেখে আসতে, আর কিছু খাবার এবং টাকা দিয়ে আসি শিশুটির জন্য। আর মা বলে আসে যে কোনো সমস্যা হলে যেন মাকে জানানো হয়। এরপর আমরা ওই দিনই বাড়ি ফিরে আসি। এর পরের দিন সকালে আমার মামা খবর দেয় যে শিশুটি মারা গেছে। এই ছিল ঘটনা।
নারায়ণগঞ্জ থেকে সাকিব ভাইয়া। এই সাকিব ভাইয়ের বাসা নারায়ণগঞ্জে, তিনার গ্রামের বাসা বগুড়ায়। তো তিনি নারায়ণগঞ্জে থাকেন আর কি। এই ঘটনাটি ঘটে তার একজন ফুফাতো ভাইয়ের সাথে আজ থেকে প্রায় 13 বছর আগে। তো এই ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সরাসরি। এটি একটি সত্যি ঘটনা এবং একটি অনেক ভয়ঙ্কর ঘটনা। তো আপনারা শুনলে আপনাদের গা শিংড়ে যাবে এরকম একটি ঘটনা। তো আমি বেশি কথা না বলে আপনাদের মাঝে ঘটনাটি তুলে ধরতেছি। তো ঘটনাটি শুরু করার আগে একটা কথা বলে নিই যে এই যে সাকিব ভাইয়া ছিল, তার ফুফাতো ভাইয়ের নাম বিপুল। তো তিনার সাথে আর কি ঘটনাটি ঘটে। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তিনি গ্রামে যখন স্কুল পড়াশোনা করতো স্কুলে, সেই সময় আর কি সে আবার দিনের বেলা একটা প্রাইভেট পড়তো এবং মাস্টার খুঁজে পাচ্ছিল না বিদায় সে রাত্রিকালীন সময় করে একটা প্রাইভেট নিয়েছে, মানে 7টা থেকে 8টা, মানে তাদের বাসার থেকে মোটামুটি 5-6 মিনিট লাগে আর কি হেঁটে যাইতে এই জায়গায়। তো যখন এরকম রাত্রে প্রাইভেটে নিছে তখন সে হেঁটে যাইতো আর কি, সাইকেল ছিল না, হেঁটে যাইতো। সে প্রতিদিনেই যাইতো কয়েকদিন, মানে যখন শুরু করে প্রাইভেটটা তখন থেকে মানে মোটামুটি 7-8 দিন প্রাইভেট পড়ছে। সো এই প্রাইভেট যাওয়ার সময় একটা শ্মশান পার হওয়া লাগে। এই জায়গাটা ওর আর কি প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। তার সাথে 2জন মিলে ওরা আর কি প্রাইভেট পড়তো, 2জনে। সে একদিন হঠাৎ করে রাত্রিকালীন সময়, মানে সেদিন ওর ফ্রেন্ডটা আর কি, এই বিপুলের ফ্রেন্ডটা যাবে না প্রাইভেটে। তো সে আবার কি করছে যে যখন যাবে না প্রাইভেটে তখন ও আবার বিপুলকে বলল যে আজকে তো আমি যাব না, তুই একাই যা। সে আবার একাই যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে একাই যাচ্ছে। সে রাস্তায় দেখতেছে সে সময় হঠাৎ করে কেউ নাই, এমনি হলে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, সেদিন কেউ নাই। আর সেদিনের রাতটা যে পূর্ণিমা রাত ছিল সে আর কি জানতো না। তো সেদিন ওই একাই যখন যাওয়ার সময় কোনো কিছু ঘটে না, তখন প্রাইভেট পড়ে আসবে, মানে যাওয়ার সময় একটা নিস্তব্ধ একটা ভয় এরকম একটা কাজ করতেছিল। শুধু জোনাক পোকা ডাক এরকম একটা আওয়াজ শোনা যাচ্ছিল। সে যখন প্রাইভেট পড়া শেষ 8টা থেকে 8টা বেজে গেছে, সে আবার বাসার দিকে রওনা দেয়। তো বাসার দিকে আসার সময় এই শ্মশানের যখন পাশাপাশি আসার পর একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। তো যখন কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে তখন সে আবার ভাবতেছিল যে এখানে হঠাৎ করে কি কান্না করবে। শ্মশানে আবার লাইট ছিল, সাইডে একটা ঠাকুর ঘর ছিল, সেখানে লাইট ছিল। সে আবার দেখতে পায় যে লাইটের আলোতে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে যে কেউ বসে ওখানে কান্না করতেছে। এটা দেখে ও সাহসের সহিত একটু যাইতে ধরলো। যাওয়ার সময় তার একটু ভয় লাগতেছে, তারপরও সে আর কি গেছে। যে যত মানে যে দেখে যে ওই লোকটা আর ওইখানে নাই, আর সাথে সাথে কারেন্টটাও চলে যায়। যখন কারেন্টটা চলে যায় ওইখানে একদম আন্ধার, ঘুচঘুচে আন্ধার হয়ে যায়। তার হাতে যে টর্চ লাইটটা ছিল সেটা জ্বলিয়ে ও সাথে সাথে দৌড় দিয়ে রাস্তায় ওঠে। তো যখন রাস্তায় ওঠে আবার কান্নার আওয়াজ শুনতে পায়। তো যখন কান্নার আওয়াজ শুনতে পায় তখন সে ভয় পেয়ে গেছে যে এটা এখানে ভৌতিক কিছু ঘটতে যাচ্ছে। সে আবার দৌড় দিছে বাড়ির দিকে দৌড় দেওয়ার সময় সে পিছনের দিকে আবার একটা অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেল, যে শিয়ালের মতো একটা অদ্ভুত আওয়াজ। সেজন্য পিছন ফিরে দেখে যে একটা বড় অস্বাভাবিক কুকুরের মতো একটা কালো কুচকুচে, তার চোখগুলো জ্বলতেছে। এটা দেখে সে একদম প্রচন্ড পরিমাণের ভয় পাইছে আর দৌড় দিছে বাড়ির দিকে। সে যত জোরে দৌড় দিচ্ছে মনে হচ্ছে তার পিছনে অত জোরে জোরে ওই অবায়কটি আসতেছে। এটা দেখে তার তো ভয়ে অবস্থা, মানে চোখে মুখে অনেক ভয় কাজ করা শুরু করে। তখন সে আবার কি করে যে মানে লাইট নিয়ে যখন দৌড় দিছে 2 মিনিটে বাসার দিকে চলে আসছে। আসার পর সে বাসায় কি বলে যে এরকম বিষয়, আমি এখানে যে এরকম ভয় পাইলাম। তো তাকে বলা হয় যে যেহেতু তুমি এখানে ভয় পাইছো, তো সে সূরা-কেরাত পড়ে বাসা ঘুমায়। সে আবার স্বপ্নে হঠাৎ করে রাত তখন মোটামুটি 2টা-2:30 বাজবে,
সে সময় স্বপ্নে দেখতেছে যে শ্মশানে একটা বাচ্চাকে, জীবন্ত বাচ্চাকে টেনে নিয়ে যে পুরা হচ্ছে। তো যখন এটা দেখে স্বপ্নে, তখন সে হঠাৎ করে জুড়ে চিৎকার দিয়ে ওঠে। তো তার বাবা মা এবং তাড়াতাড়ি তার রুমে চলে আসে। এরকম একটা জোরে চিল্লানোর আওয়াজ শুনে তার রুমে চলে আসে। আসার পর তাকে জিজ্ঞেস করে, বাবা তুমি চিল্লাইলে কিসের জন্য? তাকে সে বলে যে এরকম এরকম বিষয়। সে মানে যখন বলে তখন তারাও ভয় পায় যে আমার ছেলের সাথে এরকম হবে কিসের জন্য, বা এরকম ভয়ঙ্কর ঘটনা, একটা খারাপ জিনিস স্বপ্নটা। সে পরের দিন আর প্রাইভেটে যায় নাই, কিন্তু দিন দিন যত যাচ্ছিল সে স্বপ্নে এই বাচ্চাটাকেই দেখতে পাইতো যে তাকে টেনে নিয়ে যায় হত্যা করা হচ্ছে। সে একবার সেদিন আবার রাত্রিকালীন সময় বাজার থেকে হঠাৎ আসতেছে। সেই সময় যে স্বপ্নে যে বাচ্চাটাকে দেখতে পাইতো, সেই বাচ্চাটাকে দেখতে পায় যে এই শ্মশানের পাশে বসে আছে। এটা দেখে তার তো শরীর কেঁপে গেছে, মানে ভয়ে কাঁপতেছে। সে ওইদিকে না যেয়ে দ্রুত বাসার দিকে যায়। যাওয়ার পর সে ঘুমায়। ঘুমানোর পর তার হঠাৎ করে রাত্রিকালীন সময় এতটা পরিমাণে জ্বর এবং মাথা ব্যথা শুরু হয়ে যায় যা বলার বাইরে। সেরকম ভয় পাওয়ার কারণে তার বাবা মার বোঝার বাকি ছিল না যে সে তো ভয় পাইছে, এটা তারই কোনো হতে পারে। পরের দিন সকালবেলা কবিরাজের কাছে যায়। তাদের বাসার পাশে একটা কবিরাজ ছিল, সেজন্য তার কাছে যায়। যাওয়ার পর বলে যে দেখেন তো এর কী সমস্যা, বা এরকম করে রাত্রিকালীন সময় চিৎকার দিয়ে ওঠে এবং আজকে যে পরিমাণে জ্বর আসছে এবং মাথা ব্যথা, সে উঠতেই পারতেছে না। কবিরাজ বলে যে এ তো একটা খারাপ পিশাচের সামনে পড়ে গেছিল। এই পিশাচটা এতটা পরিমাণে ভয়ঙ্কর বলার বাইরে। অনেক দিন যাবত এই শ্মশানে আসে এবং সে হয়তো ভয়ঙ্কর লেভেলের, আর মানুষের ক্ষতি করে খুব। এই পিশাচটা এই বিপুলকে আক্রমণ করতে চাচ্ছিল এবং শেষ পর্যন্ত আক্রমণ করেই ফেলছে। তো যখন আক্রমণটা করছে, এর শরীরে ওর আর কি একটা আঘাত লাগে, মানে এই বিপুলের শরীরে কেমন জানি একটা আঘাত লাগে। মানে যেদিন যে সাইকেল নিয়ে আসতেছিল সেই সময় আর কি আসার সময় একটা আঘাত পায় সে। এই আঘাতটার কথাও বলে। তো বাসায় এসে যখন বিপুলকে জিজ্ঞেস করা হয়, সে বলে যাচ্ছে হ্যাঁ আমি একটা আঘাত পাইছি, যখন যে শিয়াল মতো এরকম বাইকটিকে দেখতে পাই তখনই। তার মনে হচ্ছিল যে পিটিতে হয়তো কেউ আছর দিছিল সেই সময়। তো পরে তার গেঞ্জি খুলে দেখা হয় যে আসলে সে একটা আঘাত পাইছে। তো পিশাচ কবিরাজ বলে যে আমি কিছু তাবিজ দিচ্ছি, হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ওই শ্মশানের রাস্তা দিয়ে আর ওকে কখনো যাইতে বলেন না। আর আমি চেষ্টা করব যাতে এই পিশাচটাকে কিভাবে হোক সারার জন্য। তো যখন এরকম তাবিজটা দেওয়ার পর সে একটু সুস্থ হয় ওষুধ খেয়ে। তার পরবর্তীতে 1 সপ্তাহ পর এই কবিরাজ এই শ্মশানের পাশে যেয়ে একটা যজ্ঞ করার পর এই পিশাচটাকে যাতে সরানো যায় সেই জন্য একটা যজ্ঞ করে। তো করার পরে এই পিশাচটাকে সে আর কি সরানোর জন্য সক্ষম হয় এবং তার পরবর্তীতেও কেউ এই ঘটনাগুলো শোনার পর কেউ আর কি ওই শ্মশানের রাস্তা দিয়ে যাইতো না। আর এই শ্মশানে এর পরবর্তীতে আর কেউ এরকম ভয় পায় নাই রাসেল ভাই। আর বিপুলের এরকম ভয় পাওয়ার পর তার মোটামুটি 2-3 মাস এরকম ভয়ে কেটে গেছে। পরবর্তীতে তার আর কোনো ভয়ের এরকম কোনো ঘটনা ঘটে নাই রাসেল ভাই। সো এটাই ছিল ঘটনা বিপুলের। সাকিব ভাইকে ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটি ঘটনা আমাকে পাঠানোর জন্য। সো আজকের মতো এখানে এই ঘটনাটি সমাপ্ত করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুনই ঘটনায়। আমি আকিব বলতেছি সাতক্ষীরা থেকে। তো আপনার চ্যানেলে আমি প্রথম থেকেই আপনার সব ঘটনাগুলো শুনি, টুকটাক সবগুলো ভালো লাগে। দেন আমি মানে এতদিন পর ভাবতেছি যে একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা হচ্ছে আমার নিজের সাথে ঘটনা, আমার মায়ের ছোটোবেলার একটা ঘটনা। এটা তাহলে ধরতে হবে প্রায় 30 বছর, কমসে কম 30 বছর আগের একটা ঘটনা। তো হচ্ছে আমার আম্মুরা তখন ছোট, আমার আম্মার বোন, আর সে সময় হচ্ছে সবাই ছোট ছোট আর কি।
সেই সময়ের ঘটনা। তো আম্মুদের বাড়িটা ছিল হচ্ছে খুলনাতে। তো ওখানে খুলনার একটা গ্রামে, আমি নাম বলতে চাচ্ছি না। তো হচ্ছে ওখানে মানে সে সময় হচ্ছে প্রথম টিভি আইছে। মানে তখন দেখা যাচ্ছে 2-1টা বাড়িতে টিভি পাওয়া যায়, ব্যাটারি চাল টিভি, সাদা কালো টিভি। তো তখন অবস্থা হইতো, তখন শুনতাম যে তারা নাকি আলিফ লায়লা বা হচ্ছে ওরকম শুক্রবার দিন একটা করে সিনেমা হয়তো, বাংলা সিনেমা। তো সবাই ওই যাদের বাড়িতে টিভি ছিল তাদের বাড়িতে টিভি দেখতে যাইতো। এখন ওই বাড়িতে হচ্ছে, যে বাড়িতে টিভি দেখতে যাইতো সেই বাড়িতে হচ্ছে থাকতো হচ্ছে একটা মানে হাজব্যান্ড ওয়াইফ, তার 2 ছেলে। তো হচ্ছে সবাই তো সে সময় গরিব মানুষ, সবাই কাজবাজ করতো, এই সেই ধান চাষ করতো, এরকম চাষবাসই করতো আর কি সে সময় লোকজন। তা ওরকম একটা বাড়িতে টিভি ছিল আর কি। তা হচ্ছে ঘটনা হচ্ছে এরকম যে ওই বাড়ির যে হচ্ছে মানে মা বলছে যে ওখানে একটা বাবা মা থাকতো আর 2 ছেলে থাকতো। ছেলেরা বড় হয়ে গেছে, তাদেরও বিয়ে শাদী হয়ে গেছে, তাদের বউটাও থাকতো আর কি। তা হচ্ছে ওই ছেলের মা আর বাবা ঝগড়া করে কোনো একটা ব্যাপার নিয়ে, ঠিক দুপুরবেলা ঝগড়া করে। ওর মা বলতেছে আমি কিন্তু বিষ খাইলাম এরকম বলতেছে আর বাবারে। তো বাবা বলতে তুই খাগে যা, তোর যদি মরতে ইচ্ছা করে তুই মর যা, এরকম বলছে। ঝগড়ার এক পর্যায়ে যেরকম হয়, এখন হঠাৎ করে যে ওরকম করবে সে বুঝে উঠতে পারেনি তার বাবা আর কি। তা তার মা সাথে সাথে ঘরে দৌড়ে গেছে, ঘরে করে দিয়ে বলছে যে তারা চাষবাস করতো, সে তো ঘরেতে বিষ টিষ থাকতো। হঠাৎ করে ও সবার সামনে সে ঢকঢক করে, মানে সবাই ছিল ঝগড়া করতেছে, পাড়ার মানুষ এক হয়ে গেছে, সবার সামনে ওই বিষ খেয়ে ফেলছিল। তা খাওয়ার পরপরই তো তখন তো একটা হুলস্থুল কাণ্ড যে বিষ খাইছে। আর মানে জমিতে দেওয়া বিষ তো একটু মানে বেশি প্রয়োজনীয় হয়, বেশিক্ষণ বাঁচে না আসলে, 4-5 মিনিট বা 5-6 মিনিটের মধ্যেই মারা যায়, বেশিক্ষণ বাঁচিনি আর কি। তো মারা যাওয়ার সময় আর কি হচ্ছে মানে বিষ খেয়ে মারা গেলে আসলে অন্যরকম একটা আত্মচিৎকার করে, মানে কুকুরের ডাকের মতো যেন শব্দ হয়, এরকম করে চিৎকার চেঁচামেচি করে। তো হচ্ছে অনেক বাঁচানোর চেষ্টা করছিল, অনেক যে বমি করানোর জন্য গরুর গোবর টোবর নাকি অনেক কিছু খাওয়াইটা এরকম, বাট বাঁচিনি, শেষ পর্যন্ত বাঁচাইতে পারিনি, মারা যায়, দাফন করে। দেন সমস্যা শুরু হয় হচ্ছে ওই দিন রাত থেকেই সমস্যা শুরু। তো ওনার হচ্ছে একটা মেয়ে ছিল, একটা ছেলে ছিল, ছেলের বউটু সবই ছিল আর কি সে সময়। তো উনি হচ্ছে ওর মেয়েটারে খুবই মানে স্নেহ করতো আর কি। তো মানে হচ্ছে এরকম ওই দিন থেকে শুরু হয় সমস্যা। যদিও গ্রামের মানুষ একটু আতঙ্কগ্রস্ত, বিষ টিষ খেয়ে আত্মহত্যা করা একটু এমনি বা মানুষ আতঙ্কের ভিতরে থাকে। তো তারপরও যে মেইন সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনার ওই যেখানে বিষ খাইছিল তাদের বাড়িতে, তার পাশে হচ্ছে একটা মানে এখনো পর্যন্ত আছে 2টা তেঁতুল গাছ ছিল, বড় বড়, ভীষণ বড় বড়, আমিও গিয়ে দেখছি সে তেঁতুল গাছ। এখন হচ্ছে তো এখন আমার আম্মুদের ওদের বাড়িতে টিভি দেখতে যাইতে গেলে ওই তেঁতুল গাছের তলা দিয়ে যাইতে হইতো। আগে কোনো সমস্যা ছিল না বিষ খাওয়ার আগে, তো ওখানে যেহেতু একটু দূরে ছিল ওখান দিয়ে যাইতো সবাই একসাথে আর কি। তো হচ্ছে ওই মারা যাওয়ার পর দিন থেকে সমস্যা শুরু হয়ে যায় একের পর এক। সমস্যাটা একমাত্র তার মেয়ের সাথেই ঘটতো, যে মেয়েটাকে বেশি স্নেহ করতো আর কি। ও রাত্রিবেলা এরকম, তো এমনিতেও তো ঘুম হয় না, যেদিন মারা গেছে সেদিন তো ঘুম হয় না। এখন বাইরে উজু করতেছে বোধহয়, তার জন্য নামাজ পড়তে বলে সবাই। হঠাৎ করে তার মেয়ে দেখতেছে তার মা দূরে দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে আর কি। তো হচ্ছে মানে ও ভয় পায়নি, ও হচ্ছে মানে কেমন একটা হ্যালুসিনেট হয়ে ও সামনের দিকে মানে একটা কি বলবো, হঠাৎ করে হচ্ছে ওর মানে সজ্ঞান ছিল না, ও অজ্ঞানের মতো হয়ে সেন্সলেস মতো হয়ে হাঁটতেছে সামনের দিকে, হাঁটতে ওই তেঁতুল গাছের ওখানে চলে যায় আর কি। এখন এদিকে সবাই তো টেনশানে, কারোর দিকে খেয়াল করার সময় নেই, সবাই একটা অন্যরকম হুলস্থুলুস মতো অবস্থা। এখন পরে হঠাৎ করে আশেপাশের লোকজন দেখতেছে যে ওই মেয়ে মানে টিকটিকি যেরকম করে গাছে ওঠে না 4 পা দিয়ে এরকম বাইরে বেয়ে, যেটা একদম পুরো আননেন্সিয়াল, একটা মানুষের অত মোটা ট্রিটমেন্টে গাছে ওরকম ভাবে উঠতে পারে না, দেয়াল বেয়ে বেয়ে যেরকম টিকটিকি হাঁটে ওরকম করে ওই মেয়ে হচ্ছে মানে গাছ বেয়ে উপরে উঠতেছে। হঠাৎ করে লোকজন দেখে তাড়াতাড়ি ওর পাটা ধরে টান দিয়ে নিচে নামছে, কিন্তু দেখে চোখ টোকগুলো লাল, ওর কোনো সেন্স নেই। পরে মানে ধাক্কি দিয়েছে দয়েকটা, তারপর হঠাৎ করে ও সেন্স হারিয়ে গেছে। ওরা নিজেই ভাবতেছে না যে মানে তেঁতুল গাছের ওখানে আসলো কিভাবে, কি করে না করে। তো এরকম করছে। পরে ঝাড়া দিছে, মানে আপনার হুজুর টুজুর দেখে ঝাড়া দিয়ে বাড়িটারি বন্ধ করে দিছে। দেন তারপর থেকে সমস্যা হয় না, মাসখানেক কেটে গেছে, পুরো ব্যাপারটা থমথমে। দেন আমরা সেই মাসখানেক তো একটা ব্যাপার বুঝতেছেন যে তখন তো আসলে ওই পর্যায়ে নেই। দেন আবার মাসখানেক পর থেকে আবার যে শুরু হয়েছে, ওই বাড়িতে টিভি চলতো, তো ছেলেরা টিভি কিনছে, ও তো টিভি দিয়ে ও আম্মুরা আবার টিভি দেখতে যায় আর কি। দেন প্রথম দিনের ঘটনা,
মানে আমরা টিভি দেখতেছি, মানে ওই মরার পরে মাসখানেক পরের প্রথম দিনের ঘটনা। তা আম্মুদের আসতে গেলে ওই তেঁতুল গাছের নিচ থেকে ক্রস করে আসতে হতো। তো ওখান থেকে একা তো কেউ আসতো না, যেহেতু রাত্রেবেলা ফিরতে হতো, অনেক লোকই চাইতো একসাথে। তো হঠাৎ করে আপনার যাইতে ওই তেঁতুল গাছের নিচে যখন আসছে, প্রথম তেঁতুল গাছটা যখন পার করছে, সেকেন্ড তেঁতুল গাছের বড় একটা ডাল নিচে ভেঙে পড়ছে সাথে সাথে। তো সবাই থমকে গেছে, একদম ভয়ে থমকে গেছে। তো এরকম পড়ছে, দেন হচ্ছে ওরা সবাই দোয়া দরুদ পড়ছে, পাশে যে লোকজন ছিল তারা দোয়া পড়ছে। তা আপনার মানে কয়েক সেকেন্ডের মধ্যে সেই ডালটা আবার উপরে উঠে গেছে। ভাঙা ডাল কিভাবে উপরে ওঠে আমি আসলে বুঝতে পারি না, আমি ভাবতে পারি না আসলে কিভাবে এরকম উপরে ওঠে। যেরকম উপরে উঠে গেছে, দেন ওরা ক্রস করে সেই বাড়িতে গেছে আর কি। দেন বাড়িতে গিয়ে রাত্রে টিভি দেখছে। দেখার পরে যখন রাত 11টা কি 12টার দিকে ব্যাক করতেছে, তখন দেখা যাচ্ছে যে যার বাড়িতে চলে যাবে আর কি। তোমার আম্মুরা আর আম্মুদের পাশের বাড়ি কয়েকজন ছিল, তারা আসতে গিয়ে দেখে হচ্ছে আপনার মানে ওই ঝুলতেছে, কি বলে আপনার বিষের গন্ধ। মানে ওই গাছের নিচে মানে যখন আসতেছে তখন বিষের একটা গন্ধ, প্রচন্ড তীব্র একটা বিষের গন্ধ বেরোচ্ছে। তো ওরা হচ্ছে আসলে বলতেছে যে এইখানে তো ধানের জমি টমি না, এখানে বিষ দিল কে? আর হচ্ছে এবার নিচের দিকে তখন লাইট মেরে, ছোট ছোট লাইট ছিল সে সময়, লাইট মেরে দেখে বিষের কালার সাদা কালারের বিষ একদম নিচে পড়ে আছে, আর ওপরে দিয়ে টপ 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 করে বিষ পড়তেছে আর কি। তো ওরা ওপরে যেই তাকাইছে, ওরা সেম দৃশ্য যে মরার দিন যেটা দেখছিল ঠিক সেইটা দেখছে। আপনার হচ্ছে ওই ওই মহিলা মানে মানে যে মারা গেছিল সে ওই ওপরে মানে আপনার হচ্ছে গাছের ডালে বসে বিষ খাচ্ছে, আর ওই নিচের দিকে কুল্লি করে করে ফেলতেছে, আর অন্যরকম একটা দৃষ্টিতে তাকাচ্ছে। এটা দেখে তো ওরা প্রচন্ড ভয় পাইছে, পরে সবাই দৌড় দিছে। এই গেল সেই দিনের ঘটনা। আর সমস্যা হচ্ছে যে এখন এইগুলো সবাইকে শেয়ার করছে, পরে হচ্ছে উজুর টুজুর দেখে অনেক কিছু এটে করছে, কিন্তু আসলে কাজ হয়নি কোনো কিছু। ওই পথ দিয়ে যেই যায় তার কোনো না কোনো কিছু ফিল হয়। সব থেকে বড় প্রবলেমে পড়ে তারপর থেকে আবার তার মেয়ে, সেই মেয়েটা আবার সব থেকে বড় প্রবলেমে পড়ে। মেয়ে হচ্ছে ঘুমের ঘরে উঠে ওই গাছের ওখানে চলে যাইতো। এখন এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম হয়ে যায় আর কি। তার মেয়েকে দেখে লেখা যাইতো না, হঠাৎ করে রাত্রে এরকম পাহারা দেওয়াটা সম্ভব হইতো না। দেন হচ্ছে এরকম একদিনের ঘটনা, যেদিন হচ্ছে আপনার ওর মেয়ে এরকম মানে আম্মুদের সাথে আছে, হঠাৎ করে আম্মুরা খেলা করতেছে, অত তো খেয়াল করে না, মানে ঠিক দুপুরবেলা খেলা করতেছে। তো খেলা করতে করতে দেখে ওর মেয়ে পুরো গাছে উঠে ওই ডাল দিয়ে হাঁটতেছে সোজা, মানে গাছে উঠে একদম মকডাল দিয়ে সাইডে যে ডাল, ওই ডাল দিয়ে সোজা এমাথা হাঁটতেছে, আর কার সাথে যেন কথা বলতেছে। তো হচ্ছে এরকম দেখে নিচে থেকে তো সবাই চেঁচামেচি করতেছে, যে তুই গাছে উঠলি কেন, নাম। বাট কারোর কোনো সেন্স নেই। তো হচ্ছে মানে ওইভাবে বলতেছে, বাট ও নিয়ে হচ্ছে ঠিক মতো শুনতেছে না, কোনো কিছু নেই। হঠাৎ করে গাছের ডাল ভেঙে উনি মাটিতে পড়ে গেল আর কি। পরে যাওয়ার সাথে সাথে ওনার মাজার হাড় ভেঙে গেছিলো, পায়ের কয়েকটা হাড় ভেঙে গেছিলো। তারপর হচ্ছে ওনাকে মেডিকেলে ভর্তি করে অনেক দিন লাগে বেশ সুস্থ হইতে। কিন্তু সেই মেডিকেলেও ঘটে নানা রকম আনইউজুয়াল কাজকাম। ওই মেয়ের পাশে হচ্ছে বিভিন্ন রোগী টোগী ছিল, বিষ খাওয়া রোগী টোগী থাকতো, বা পাশে বিভিন্ন কেবিনে অর্ডার রাখতো। ও হচ্ছে কি করতো, ও হচ্ছে ওর জন্য ওই বিষ টিষ খাওয়া বা এইগুলোর প্রতি একটা মানে আগ্রহ জন্মে গেছিলো, জানি না কেন কি হয়েছিল। ও ওরকম ওদের ঘটনা শুনতো, এই করতো, কীভাবে বিষ খাইলে কীরকম হয় না খাওয়া এরকম করতো। দেন উনি অনেকবার নাকি সুইসাইড করতে গেছে হাসপাতালে, পরে ডাক্তাররা জানাইছে তার নাকি মানসিক প্রবলেম হয়ে গেছে, পরে তার এরকম মেন্টালি চিকিৎসা করে, বাট আসলে কোনো কিছুতে কাজ হয়নি। কিন্তু বাড়ির দেখে এরা আসলে বুঝতে পারছে যে আসলে এটা হয়তো কোনো বদ জিনের আচর পড়ছে বা কোনো কিছু। আসলে মরার পরে গ্রামের যেরকম একটা মানে আপনার চালু থাকে, রীতি রেওয়াজ থাকে যে আপনার নাকি মানে আত্মা দেখাতে, আসলে আত্মা বলে কিছু হয় না, সেই সময় মানুষগুলো এরকমই ভাবতো। বাট হচ্ছে ওরা বুঝতে পারে যে জিনের আচর পড়ছে, তো ওরা অনেক হুজুর দেখাইছে, বাট কোনো কাজ হয়নি। পরে আপনার বরিশাল থেকে একটা হুজুর আসে। এখন এই হুজুরটা যে কেন আসে, কি করতে আসে কেউ জানতো না। দেন এই ঘটনার পর থেকে হুজুরকে কখনো দেখাও যায়নি, কেউ কখনো দেখেওনি। তো হচ্ছে আপনার ওই হুজুর আসলে হচ্ছে হুজুর বলে যে আপনার মেয়েকে হচ্ছে বিয়ে দিতে হবে,
একটা ভালো আলেমের সঙ্গে বিয়ে দেন, আলেমের সাথে বিয়ে দিলে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে, বা এরকম কিছু যে এখানে বিয়ে না দিলে, ভালো একটা লোকের সাথে বিয়ে না দিলে দেন আপনার হচ্ছে মেয়ে ঠিক হবে না, এরকম একটা কথা বলছিল। দেন ওনারা হচ্ছে যেহেতু মেয়ের মানসিক অবস্থা সেটা আমার ঠিক না, সেই অবস্থাতে আসলে বিয়ে দেওয়ার মতো কোনো পাত্র ছিল না, যে ওকে বিয়ে করবে এরকম কোনো লোক ছিল না। পরে হচ্ছে ওনারা ধরাধরি করে আলমকে বলে যে আলমের সাথে আপনার সাথে, আপনি যদি যেহেতু বিয়ে করেননি, অল্প বয়স, আপনি বিয়ে করেন। তো আলমের অমত ছিল না, উনি হচ্ছে বিয়ে করে মেয়েটারে। দেন মেয়ের সাথে 1 বছর সংসার করে। 1 বছর সংসার করাকালীনও কিছু ঝামেলা হয়, যেটা ওই আলিমই হচ্ছে মানে ঝাড়ফুঁক দিয়ে সব কিছু করে ঠিক করতো। 1 বছরের মাথায় ওনার একটা বাচ্চা হয় আর কি, ওই মেয়ের একটা বাচ্চা হয়। বাচ্চা হওয়ার বোধ হয় বাচ্চা হয়, কিন্তু বাচ্চা হওয়ার 1 মাস আগে থেকে ওই আলেমকে আর কখনো কোথাও খুঁজে পাওয়া যায়নি, সে কি বেঁচে আছে কি মারা গেছে আর কখনো কিছু খুঁজে পাওয়া যায়নি। বাট 1 বছর যতদিন পর্যন্ত ওনার বাচ্চা না হয়েছে ততদিন পর্যন্ত উনি অনেকগুলো প্রবলেম ফেস করছে, অনেক কিছু করছে। বাট ওই বাচ্চাটা হওয়ার পর থেকে আর কখনো কোনো প্রবলেম হয়নি। আর সেকেন্ড হচ্ছে ওই মেয়ে আর কখনো বিয়েও করেনি। বাট ওই ওনার হাজব্যান্ডকে অনেক খোঁজাখুঁজি চলছে, বাট সে সময় অনেক আগের ঘটনা, সে সময় যোগাযোগ করার অত স্ট্রং কোনো মাধ্যম ছিল না, সেহেতু হচ্ছে আপনার ওই আলেমকে আর খুঁজে পাওয়া যায়নি, বা ওনার ওই হুজুরকে আসলে সে মানুষ ছিল কি অন্য কোনো জিন ছিল কি ছিল। সবাই তো আসলে গ্রামের মানুষ হিসেবে বলে যে উনি হয়তো জিন ছিল, অলৌকিকভাবে আসছে, ইনার প্রবলেমটা সলভ করে দিয়ে আবার চলে গেছে, এরকম অনেকে অনেক কথা বলে। আসলে কে যে ছিল তা জানে না। তবে হচ্ছে উনি এখন সুস্থ আছে, ওনার ছেলে হচ্ছে এখন ঢাকাতে চাকরি করে। তো উনি আর কখনো বিয়ে শাদী করেননি, মানে তার অপেক্ষায় থাকতে 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 আর প্রায় আপনার 30টা বছর প্রায় পার হয়ে গেছে। আমার কাছে যতটুকু শুনছি, আমিও তিনারে দেখছি যে আসলে তার একটা ছেলে আছে, আর তিনি দেখতে মোটামুটি সেরকম আসলে না। তো এই আলেম বিয়ে করে দেন চলে যায়, তারপর তার ছেলেটা এরকম আছে। তবে ঘটনা হচ্ছে যে আপনার সে যাওয়ার পরে তার প্রবলেমটা সলভ হয়, বাট এখনো পর্যন্ত এলাকার মানুষ কিছু কিছু প্রবলেম সলভ মানে ফেস করে। তার মধ্যে আমিও কিছু প্রবলেম ফেস করছি, যে আপনার একটু রাত হইলে ওই পথ দিয়ে যাওয়ার সময় আসলে আপনি প্রচণ্ড একটা টান অনুভব করবেন, যে আপনি হঠাৎ করে সাইকেল চালাচ্ছেন, আপনার সাইকেল যদি খুব একটা জোরে চালাচ্ছেন, সাইকেল হঠাৎ করে পিছন দিক থেকে যদি কেউ সাইকেল টেনে ধরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার এরকম অ্যাক্সিডেন্ট হয়ে আমার হচ্ছে আপনার মুখে টুকে কিছু জায়গায় কেটে গেছিলো, যে হঠাৎ করে পিছন দিয়ে টান দিলে হঠাৎ করে ব্রেক হয়ে গেলে যেরকম হয়, পরে উপর খেয়ে পড়ার ওষ্টা খেয়ে পড়ার মতো অবস্থা, এরকম পরে কেটে কুটে গেছে, ওরকম কিছু হয়, এরকম ভার অনুভূত হয়। এই প্রবলেমগুলো এখনো পর্যন্ত চলতেছে, তবে ওনার প্রবলেমটা সলভ হয়ে গেছে। আসলে হালিফ ভাই, এটাই ছিল আমার ঘটনা। যদি ঘটনাটা ভালো এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন চঞ্চল মাহমুদ ভাই। উনি বর্তমানে থাকেন মিরপুর 2-এ, আর ওনার বাড়ি রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে। যে পরিবারের সাথে ঘটনাটি ঘটেছে তাদের নাম উল্লেখ উনি করেননি। মূলত এই পরিবারটি সম্পর্কে চঞ্চল মাহমুদ ভাইয়ের আত্মীয় হন, আর যার সাথে ঘটনাটি ঘটে তিনি এই চঞ্চল মাহমুদ ভাইয়ের চাচি শাশুড়ি হন। ঘটনাটি ঘটে 2005 সালে। রাজবাড়ী জেলার সদর উপজেলার রাজাপুর নামক একটা জায়গা রয়েছে, ওই রাজাপুর থেকে খলিলপুর যাওয়ার একটা পথ রয়েছে। ওই রাজাপুর থেকে খলিলপুর আসলে মাঝে কাতলাগাড়ি বাজার রয়েছে। বাজার থেকে 20 গজ দূরে বড় একটি বট গাছ আছে। ওই বট গাছ থেকে আবার 2 মিনিট হাঁটলে একটি শ্মশান। ওই শ্মশানের একদম কাছেই এই চঞ্চল মাহমুদ ভাইয়ের চাচা শ্বশুরের বাড়ি, একদম মেইন রাস্তার সাথেই। তো ওনার চাচা শ্বশুর রাজবাড়ী ফুড অফিসে চাকরি করতেন। একদিন তার কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, রাত 9টা-10টা বাজে হয়তোবা। তো গ্রামের বাড়ি ওই দিকটাতে রাত 9টা-10টায় কিন্তু অনেক শুনশান নীরব হয়ে যায়। তো একটা সময় কি হয় যে এই চঞ্চল মাহমুদ ভাই চাচি শাশুড়ি ওনার হাজবেন্ডের অপেক্ষা করতে করতে কিছুটা ঘুম ঘুম ভাব উনি অনুভব করেন, ঘুমিয়ে যাননি একদম। তো হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান, সেটা হলো ওনার বাড়ির উঠোনের পাশে যে টিউবওয়েল রয়েছে, ওই টিউবওয়েলে কে যেন পানি চাপছে, একটা শব্দ হচ্ছে, খটর মটর শব্দ। তো এই চাচি ভেবেছেন যে চাচা আসছেন।
তো উনি জানালা খুলে দেখেন যে সাদা পাঞ্জাবি পরা, মাথায় বেশ লম্বা একটা টুপি, কেউ একজন অজু করছে টিউবওয়েলে। আর ওই টিউবওয়েলটা কিন্তু চাচার ঘরের কাছেই ছিল, ঘর থেকে 10 গজ এতটুকু দূরত্ব হবে আর কি। তো চাচি বলে ওঠেন, এই টিউবওয়েলে কে রে? কিন্তু কেউ কথা বলে না। বেশ কয়েকবার মানে 3-4 বার ডাকার পর ওই অবয়বটা ধমক দিয়ে ওঠে, বলাই মহিলা থাম। এই কথা বলার পর সে পেছন দিকে ঘুরে তাকায়, এবং ঘুরে তাকানোর সাথে সাথে সে কি করে, তার যে গলাটা লম্বা করে মাথাটা ওই চাচির জানালার কাছে নিয়ে আসে, এবং মাথাটা ওই জানালার শিক দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। এবং তার যে লম্বা লম্বা দাড়ি, এটাও স্পষ্ট বুঝতে পারেন চাচি। তার চেহারাটা একদম মানুষের মতোই, কিন্তু যখন গলা লম্বা করে এত দূর থেকে মাথাটা ঢুকিয়ে দিল জানালার ভেতর দিয়ে, তখন তো এটা আর মানুষ হবে না, তাই না? ওই অবয়বটা তখন বলে ওঠে, এই মহিলা শোন, আমার বয়স 850 বছর, আর আমি এইখানে 300 বছর ধরে আছি। আজ পর্যন্ত কেউ আমাকে বিরক্ত করে নাই। আমি অজু করছি আর তুই আমাকে জেরা করিস, সে আমি কে? মানলাম তুই আমাকে চিনিস না, কিন্তু অজু করার সময় বিরক্ত করতে হয় না, এটা তো তুই জানিস। তুই তো বুঝতে পেরেছিলি যে আমি অজু করছি, আর আমার পোশাক আশাক দেখেও তো তুই বুঝতে পেরেছিলি যে আমি চোর ডাকাত বা ক্ষতিকারক কিছু নই। তোর এত বড় সাহস, তুই আমাকে এইভাবে বিরক্ত করলি। এই কথা শোনার পর চাচি যে কতটুকু ভয় পেয়েছিলেন সেটা চাচি বলতে পারবেন। এর মধ্যে কি হয়, চাচা চলে আসেন বাড়িতে। চাচা আসার সাথে সাথে ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। তো ওই সময়ে উনি এতটা ভয় পেয়েছিলেন যে চাচাকে চাচি আর কিছু বলার সুযোগই পান নাই। তো ওই সময়ে তাদের 2টি সন্তান ছিল, 2টা মেয়ে। একজনের বয়স 7 বছর, একজনের বয়স ছিল 11 কি 12 বছর, এতটুকু আর কি। তো মূলত ওই রাত থেকে ঘটনাটার শুরু। তো চাচাকে কিন্তু উনি বিষয়টা বলেন নাই, মনে করেছিলেন যে বললে বাড়িতে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে, এই চিন্তা করে বলেন নাই। তো যাই হোক, চাচা তো দিনের বেলা বাড়িতে থাকতেন না, কিন্তু মেয়েরা দেখতেন যে তার মা মানে চাচি কার সাথে যেন কথা বলছে, কিন্তু তারা কাউকে দেখে না। তো তারা চাচাকে যখন বলে, তো চাচা তো বিশ্বাস করতে চায় না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাত্রে চাচা দেখেন যে চাচি কার সাথে যেন কথা বলছে জানালা দিয়ে। চাচা একটু খেয়াল করে দেখেন যে চাচির সামনে একটা অবয়ব দাঁড়ানো, এটা স্পষ্ট বুঝতে পারেন চাচা। আর একজন যে দাঁড়ানো আছে তার মাথায় সাদা পাগড়ি টাইপের একটা টুপির মতো কিছু একটা, এবং সে জুব্বা জাতীয় কিছু একটা পরে আছে, এতটুকু বোঝা যাচ্ছে। কিন্তু তার মুখমণ্ডল দেখা যাচ্ছে না একদমই। তার মুখমণ্ডল ভেদ করে বাইরের আলো পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। পরদিন সকালে, মানে ওই সময় কিন্তু চাচা কিছু বলেন নাই, পরদিন সকালে চাচা চাচিকে প্রশ্ন করলে চাচি কিছুই বলতে পারেন না। মানে ওনার ওই সময় কোনো সেন্সই কাজ করে নাই, উনি কিছুই বলতে পারেন না যে কার সাথে কথা বলেছিলেন, কি হয়েছিল। উনি বলেন যে না, আমি তো কার সাথে কথা বলি নাই। তো ওই সময় কিন্তু চাচি প্রেগনেন্ট ছিলেন। তার বড় মেয়ে তিনি বলে যে তার আব্বাকে বলে যে আব্বু, আপনি চলে যাওয়ার পরে মা যেন কার সাথে কথা কয়, আমি তো কাউকে দেখি না। তো এই জিনিসটা যখন চাচাও বুঝতে পারলেন, তখন চাচা চিন্তা করেন যে কি করা যায়। তো সেই দিন রাত্রে চাচা বাড়িতে আসেন, আর চাচি ওয়াশরুমে যাবেন। তো ওয়াশরুমে যাওয়ার সময় চাচাকে সাথে নিয়ে ওয়াশরুমে যান। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু চাচি আসছেন না। চাচা উঠোনে দাঁড়িয়ে আছেন। চাচা একটু এগিয়ে গিয়ে শুনতে পান যে চাচি ওয়াশরুমের বাইরে বের হয়েছেন, কার সাথে যেন কথা বলছেন। তো চাচা তখন ডাকাডাকি করেন, এই এত রাত্রে বেলা কার সাথে কথা বলো এখানে দাঁড়িয়ে। ওই সময় চাচা দেখেন কুকুরের সাইজের মতো একটা বিশাল বড় কালো বেড়াল লাফ দিয়ে তাদের সামনে দিয়ে চলে গেল। এটা দেখে চাচা একটু অশুভ লক্ষণ বুঝতে পারেন। পরদিন সকালে চাচা অফিসে গিয়ে তার এক কলিগের সাথে আলোচনা করেন যে এই ব্যাপার, তার বাসায় ধরনের সমস্যা হচ্ছে। এই লোকের বাড়ি ছিল রাজবাড়ির ধাওয়াপাড়া ঘাটের কাছে। তো তিনি একজন মহিলার ঠিকানা দেন, সবাই তাকে জিন খালা নামে চেনে। তো তার মানে ওই লোকের কাছে গিয়ে
এই কথা বলার পর যখন এই জিন খালার ঠিকানা দেন, তখন তার কাছে যাওয়া হয়। তো তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বললে তিনি বলেন যে আগামী 3 দিন পর শনিবার সন্ধ্যায় আপনাদের বাড়িতে আমি যাব। তো তিনি যান তার ওয়াদা মাফিক, এবং রাত্রে সেই জিনকে উনি হাজির করেন। আর তার কথা শোনেন যে কেন তাকে আসর করেছেন, মানে চাচিকে আসর করেছেন। একটা পর্যায়ে জিনকে বলা হয় যে চাচিকে ছেড়ে যেতে। তখন জিন বলে যে আমি আসলে ওকে আসর করি নাই, আমি এখানে থাকবো, আর এখানে আমি বহু বছর আগে থেকেই থাকি, যখন ওদের 4 পুরুষেরও জন্ম হয় নাই। ওকে আমি ছেড়ে দেব, কিন্তু আমাকে এই জায়গা থেকে তাড়ানোর কথা কিন্তু ভুলেও চিন্তা করা যাবে না, তাহলে কিন্তু তোরাই এখান থেকে বিতাড়িত হবি। এই কথাটা ধমকের সাথেই বলে। এর আগের কথাগুলো বেশ নমনীয়তার সাথেই ওই জিনটি বলেছিল। আর ওই জিনটি ক্ষতিকারক কোনো জিন নয়, এই বিষয়টিও সকলকে ওই জিনটি অবহিত করেন। মূলত ওই জিনটি দীর্ঘদিন ধরে যেহেতু এই এলাকায় আছেন, তার উপস্থিতি কাউকে বুঝতে দেন নাই, যেহেতু চাচি তাকে দেখে ফেলেছেন কোনো কারণে, এবং ওই জিনের অনিচ্ছাই, এই কারণেই ওই জিনটি চাচির সাথে এসে দেখা দেয়, কিন্তু কোনো ক্ষতির জন্য নয়। কিন্তু জিন যখন বলল যে এখান থেকে তাকে তাড়ানোর চেষ্টা করা যাবে না, তাহলে ক্ষতি হবে, এই বিষয়টি সকলেই আমলে নেন। এর বেশ কিছুদিন পর চাচির একটা ছেলে সন্তান হয়, যেহেতু উনি প্রেগনেন্ট ছিলেন। তো চাচার শাশুড়ি আসেন তার দেখাশোনা করতে। চাচার শাশুড়ি একদিন চাচাকে বলেন যে বাবারে, দিনে বা রাত্রে মাঝে মাঝে বাড়ির উপর দিয়ে কেমন যেন একটা বাতাস আসা যাওয়া করে, আমাদের তো ভয় ভয় করে, আর তোমার ছোট ছেলেপুলে, এই বিষয়টা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না, বাচ্চা কাচ্চাদের তো ক্ষতি হতে পারে, তুমি ওই জিন খালার সাথে একটু কথা বলে দেখো বাড়িটা বন্ধ করা যায় কিনা। তো চাচা এই কথা শোনার পর তার কলিগের সাথে কথা বলেন, ওই জিন খালার সাথেও দেখা করেন, তার সাথে কথা হয়। তো জিন খালা কিছুটা সময় চান, বলেন যে পরে জানাবেন। এরপর তিনি একদিন চাচাকে খবর দেন দেখা করার জন্য। তো চাচা যখন তার সাথে দেখা করেন, তখন ওই জিন খালা চাচাকে বলেন যে আমি বাড়ি বন্ধ করে দিতে পারবো, কিন্তু আপনাদের কিন্তু সমস্যা হতে পারে, এখন ভেবে দেখুন। তখন চাচাও পরিবারে এসে পরামর্শ করেন, পরিবারের সবাই সম্মতি দেন যে বাড়িটা বন্ধ করা হোক। এর কয়েকদিন পর বাড়ি বন্ধ করে দিয়ে যান ওই জিন খালা। আর ভুলটা এখানেই মূলত হয়। তার ছোট্ট ছেলের বয়স 3 বা 3.5 মাস হয়ে যায়। একদিন দুপুর বেলা 12টা কি 12:30 বাজে, তার 2 মেয়ে বারান্দায় বসে আছে। পাশেই ছিল তার ছোট ভাই, মানে চাচার যে নতুন সন্তান হয়েছে ছোট্ট একটা ছেলে, মানে ওই 2 বোনের ছোট ভাই আর কি। তো চাচি তার মতো করে কাজ করছেন। এর মধ্যে হঠাৎ 3 জন আগন্তুক নারীর আগমন ঘটে তাদের বাড়িতে। তাদের পরনে ছিল কালো বোরখা, হাতে ছিল 3টা ব্যাগ। তারা বাড়ির উঠোনে দাঁড়ায় আর চাচির নাম ধরে বলে, এই এদিকে আয়। আরেকজন মহিলা তার হাত লম্বা করে প্রায় 20 ফুট দূরে চাচির ছেলেটাকে ধরতে চায়, মানে এত বড় হাত লম্বা করে ফেলেছে। এটা দেখে চাচির 2 মেয়ে তো চিৎকার করে ওঠে এবং ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে ঠকঠক করে। চাচি দৌড়ে এসে তার ছেলেকে কোলে নেন। তখন ওই মহিলা 3 জন একসাথে বলে ওঠে, এই দেখ, তোর জন্য 3 ব্যাগে টাকা সোনা দানা নিয়ে আসছি, এইগুলো নে আর তোর ছেলেটা আমাদের দিয়ে দে। চাচি তখন চিৎকার করে ওঠে যে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, কে কোথায় আছো, এই বলে। তখন কিন্তু একদম দিনের বেলা এই ঘটনা ঘটছে। আর চাচি তখন কি করেন, তার বাচ্চাকে নিয়ে, মানে তার ছোট ছেলেকে নিয়ে, খড়ের যে মাচা তৈরি করা হয় গ্রামে, ধান কাটার পর যে শুকনো খড়, এই খড় দিয়ে মাচা তৈরি করা হয়, তো এই মাচা নিচে দৌড়ে চলে গিয়ে সেখানে ছেলেকে নিয়ে বসে থাকেন। তো তার চিৎকার শুনে আশেপাশে সবাই কিন্তু এগিয়ে আসেন, অনেক মানুষ জমা হয়ে যায়, কিন্তু তারা এসে কিন্তু কাউকে দেখতে পান না। তখন কিন্তু চঞ্চল মাহমুদ ভাইয়ের ওয়াইফ, চঞ্চল মাহমুদ ভাইয়ের মেজো ভাই, তারাও ওইখানে গিয়েছিলেন। চঞ্চল মাহমুদ ভাইয়ের মেজো ভাই কিন্তু মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি দেখেন চাচি 2 মেয়ে একজন আরেকজনকে ধরে কান্নাকাটি করছে আর ভয়ে কাঁপছে। তখন চঞ্চল মাহমুদ ভাইয়ের ভাই ওই 2 বোনকে জড়িয়ে ধরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকেন। তো এই পুরো ঘটনাটি কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে ঘটেছিল। গ্রামের মানুষ সবাই তখন এদিক ওদিকে খুঁজতে থাকেন যে এই 3 জন মহিলা কোথা থেকে আসলো, কোথায় গেল, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। বাড়িটা কিন্তু রাস্তার পাশেই ছিল, রাস্তার 2 পাশে 1 কিলোমিটার দূরের দৃশ্যও কিন্তু দেখা যায়, কিন্তু তারা কিন্তু কাউকে দেখতে পাননি। চাচি কিন্তু তখনও ওই খড়ের মাচার নিচে বসে আছেন আর বলতে থাকেন যে না, আমার ছেলেকে দেব না, আমার ছেলেকে দেব না। পাগলের মতো হয়ে যান চাচি একদম।
ওই সময় সবাই তখন চাচিকে বের করে আনেন আর বলেন যে ভয় নাই তোমার, আমরা সবাই আছি তোমাদের সাথে, কোনো ভয় নাই, আসো বের হয়ে আসো। অনেক সময় পর চাচি শান্ত হন, এদিকে চাচাও বাড়িতে আসেন। আবার ওই জিন খালাকে খবর দিয়ে আনা হয় পরের দিন। তো ওই দিন ওনারা কেউ আর রাতের বেলা ওই বাড়িতে ছিলেন না। তো জিন খালা এসে বলেন যে আমি তো আগেই বলেছি বাড়ি বন্ধ করলে আপনাদের সমস্যা হতে পারে, তাই হচ্ছে। এখন এর সমাধান কি? সমাধান একটাই, আপনারা এই বাড়িটা ছেড়ে চলে যাবেন, আর কখনোই এই বাড়িতে থাকার চেষ্টা করবেন না, বিশেষ করে রাতের বেলা তো অবশ্যই না। তারা কিন্তু ওই বাড়িটা ছেড়ে দিয়ে রাজবাড়ির শহরে তার এক বোনের বাসায় ওঠেন। পরে এই চাচা বদলি হয়ে ফরিদপুরে চলে যান। সেই থেকে মানে 2005 সাল থেকে অদ্যাবধি তারা ফরিদপুরে আছেন। কাকা মাঝে মাঝে বাড়িতে আসেন, কিন্তু তার ছেলে মেয়ে চাচি এখনো ওই বাড়িতে আসেন না। ভয়টা এতটা পেয়েছিলেন, কারণ সবাই তো বিষয়টা প্রত্যক্ষ করেছিলেন, কারণ প্রত্যেকের মনের মাঝেই ভয়ানক একটা ভয়ের ব্যাপার কাজ করে। এই 18 বছরের বেশি সময় ধরে তারা কিন্তু ওই বাড়িতে আসেন না, বিশেষ করে রাত থাকেন না। তো খলিলপুর থেকে রাজাপুরের মাঝে একটি গ্রামেরই এই ঘটনা। আর কাকার নামটা বলা হয়নি, তাহলে অনেকে চিনতে পারবেন, আর ওই এলাকার অনেকেই বিষয়টি জানেন। ধন্যবাদ চঞ্চল মাহমুদ ভাই, আপনার এলাকার চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে নিজ ভিটামাটি ছেড়ে অন্য জায়গায় যদি কেউ থাকে, নিজের ভিটামাটির একটা টান তো সকলেই অনুভব করে, কিন্তু কোনো সমস্যার কারণে যদি এরকমটা হয় যে কোনো মানুষের ভয়ে না, কিন্তু কোনো অশরীরীর ভয়ে এরকমটা হতে থাকে, তাহলে বিপদটা আরো বেশি হতে পারে, কারণ শত্রুকে তো দেখা যায় না, যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর এখানে যে ভুলটা হয়েছিল, যেহেতু ওই জিনটা বলেছিল যে সে কোনো ক্ষতি করবে না, তারপরেও ওই বাড়িটা বন্ধ করা হয়। এই জন্যই মূলত খুব ক্ষিপ্ত আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এই এপিসোডটি শেষ পর্যন্ত শোনার জন্য। তো আমাদের এই এপিসোডে প্রতিনিয়তই কিন্তু আমাদের এই চ্যানেলে রাত 11টার সময় এখান থেকে ভিডিও পাবলিশ করা হবে। অবশ্যই আপনারা রাত এরকম যদি ভৌতিক ঘটনা শুনতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত এরকম বাছাইকৃত ঘটনাগুলো আমাদের এই চ্যানেলে পাবলিশ করে থাকি। তো এর পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু আফরান ভাই এবং আলিফ ভাইয়ের ঘটনাগুলো থাকতেছে। তো আপনারা বাবু ভাইয়েরও ঘটনা থাকে মাঝে মধ্যে, আপনারা যদি কার ঘটনাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমরা চেষ্টা করব যাতে আপনাদের এই রিলেটেড ঘটনা বা কোনো যদি রিলেটেড ঘটনা আপনাদের শুনতে মন চায়, তাহলে আমাদেরকে জানাতে পারেন, আমরা ওই রিলেটেড ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আর আপনাদের যদি নিজেদের সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব এরকম ভৌতিক ঘটনাগুলো আপনাদের সাথে এরকম শেয়ার করার জন্য, এবং যদি ঘটনাগুলো ভালো হয়ে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলে পাবলিশ করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন এপিসোডে। আপনাদের জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।